আজকের এই ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং ওনার কাছে মাইক হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের আসলে এই আমাদের আজকের কিনোট প্রেজেন্টার মিস্টার মোহাম্মদ সাইদ আহমদ এফসিএ, এসিএমএস, সিজিএমএ, এবং আমার অনেক দিনের পুরানো, আমরা বলতে গেলে আমার আমার বন্ধু, বড় ভাই, যা বলেন অনেক দিন, মানে অনেক দিনের পুরানো। এবং আর আমাদের সেমিনার কমিটির চেয়ারম্যান মিস্টার মোহাম্মদ আব্দুর রহমান খান, এফসিএমএ সেক্রেটারি, এফআইডি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এবং আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট। আমার সম্প্রতি আপনারা জানেন যে অ্যাডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি, এরকম আমাদের, মানে তার এই প্রথমেই সেমিনারে, মানে আমরা এখানে সবার পক্ষ থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমাদের নতুন নতুন যত হবে ওকে কংগ্রেচুলেশন আমাদের জানাতে হবে যে সেক্রেটারি হিসাবে। এটা আমাদের সৌভাগ্য যে সেক্রেটারি হওয়ার প্রথম আমাদের সাথে আমাদের এই ওয়েবিনারে মিলিত হলো। তা এবং যারা যোগ দিয়েছেন, সম্মানিত মেম্বার প্র্যাকটিশনার এবং আমাদের মেম্বার বৃন্দ, আমাদের কাউন্সিলের ট্রেজারার আছে মিস্টার আব্দুল মতিন পাটোয়ারি, এফসিএমএ, এবং আমাদের আরো যারা কাউন্সিল মেম্বার হয়তো জয়েন করছেন, তারা সবাইকে সালাম জানাচ্ছি। আমি আসলে বেশি টাইম নিব না। আমি জানি পার্টিসিপেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। যাদের যাদের জন্য আজকের বিশেষ এই আয়োজন, আমাদের সব মেম্বারদের জন্য এটা আসলে প্রয়োজন যে rules regulation on all the procedure due process কি আছে for the enlistment with the FRC। এফআরসিটা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য এখন প্রাইমারি রেগুলেটর। আমাদেরকে সবকিছুই আস্তে আস্তে দেখা যাবে যে এটা রেগুলেট করতে করতে একসময় টোটাল প্রফেশনাল বডিগুলোকে একটা স্ট্রিমলাইন করে টোটাল, যাতে আমরা আমাদের ডিউ রুল যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এই আমাদের যাতে মানে সমস্ত আমি কি বলবো যে অর্থনৈতিক উন্নয়ন থেকে আরম্ভ করে সব জায়গায় এটা নিশ্চিত করবে এফআরসি। তো আমি শুধু আমাদের এনলিস্টমেন্ট এগুলো নিয়ে তো আমাদের রিসোর্স পার্সন সাইদ ভাই বলবেন। আমি শুধু সাইদ ভাইকে এবং তথা এফআরসি কে, বিশেষ করে সাইদ ভাইকে ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব, যেটা সেটা হচ্ছে, সাইদ ভাই নিজেই জানে যে আইসিএমএবির যে কস্ট অডিট, এটা একটা অডিট করার জন্য, একটা কস্ট অডিট ফার্ম দেওয়ার জন্য একজন লোক চাকরি ছেড়ে তার অফিস মেনটেন করা, মানে মানে হি ইজ গোয়িং টু টেক দ্য ভেরি বিগ রিস্ক। একটা নির্দিষ্ট একটা বেতন থেকে সেই আপনার, এখন সাইদ ভাই কিন্তু কোনো অন্য কোনো গ্রহ থেকে এখানে আসে নাই, নিজস্ব সেই সমস্ত এনভায়রনমেন্ট সম্পর্কে জানে। এই জন্য আমি বললাম, যারা আমাদের এই প্রফেশনকে, আমাদেরকে যে সরকার সুযোগ দিচ্ছে কস্ট অডিটকে, এটাকে প্রমোট করার জন্য এফআরসির সাহায্য সহযোগিতা, এবং আমার ইকোসিস্টেমের মধ্যে এই এফআরসি কিন্তু আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। এখন একটা কস্ট অডিট ফার্ম করতে গেলে এটার ইকোসিস্টেম, এক নম্বর হচ্ছে রুল রেগুলেশন, এফআরসি এবং আইসিএমএবি রুল রেগুলেশন, প্লাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে। এই দেশেরও আইন কানুন আছে, দেশের আইন কানুন, এফআরসির আইন কানুন, বিসেকের আইন কানুন, সমস্ত ফাইন্যান্সিয়াল রেগুলেশন, এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল যে সমস্ত ফেসিলিটি গুলো দরকার হয়। একজন লোক যখন রিস্ক নেই, আমি সাইদ ভাইকে বলবো যে আপনি আমার কস্ট অডিট করার জন্য কস্ট অ্যাকাউন্টিং ফার্মকে, যেহেতু আমরা এখন অনেকগুলি কোলাটারাল ভ্যালুয়েশন, ইনসেনটিভ, অনেকগুলি অ্যাভিনিউ আমাদের খোলা আছে, তাহলে আপনি কস্ট অডিটরদেরকে এনলিস্টমেন্ট করার সময় আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এফআরসি কে, কারণ সাইড বাইক থেকে আমাদের সেই লন্ডনে আমরা 2 মাস একসাথে লেখাপড়া করছি, এরপর কন্টিনিউয়াস যোগাযোগ ছিল, এবং আমরা আইসিএবি তে বিভিন্ন, এগুলো আরেক প্রফেশনের কথা, আমি মানে আমরা কাজ করছি মিলেমিশে, এবং আমরা এক হাত আর এক হাতে কাজ করছি। আমি ওনাকে বুঝি, উনি আমাকে খুব ভালো করে বুঝে। আমি আমি এইখানে ছাড়াও আমি এমনি সাইড বাইকে রিকোয়েস্ট করে রাখছি, আমাদের ফার্ম গুলোকে ফ্লারিশ করতে হলে আমাদের কাগজপত্র, মানে ট্যাক্স ব্যাট, অমুক একটা ফার্মের যে কাগজপত্র গুলো থাকে এবং আমাদের থেকে যে কাগজপত্র গুলো দেয়, এগুলো, এই ইকোসিস্টেমটা, এই রেগুলেশনটা
অবশ্যই ভালো করে দেখবে। কিন্তু আমার ফার্মে মানে রিকুইজিট এখন ঘর ভাড়া নেওয়া, ভালো জায়গায় স্টাফ রাখা, বা তার ডিমান্ডের একটা তাকে গ্রো করতে আমাদেরকে দিতে হবে। এবং এটা সাইদ ভাই নিজেই ভালো করে জানে। আমি তবু এই 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 ওয়েবিনারের মাধ্যমে আমি সাইদ ভাইকে স্পেশাল রিকোয়েস্ট করবো যে আমার কস্ট অ্যাকাউন্টেন্টদেরকে, সিএমএ দেরকে আপনি এমন ভাবে সুযোগ সুবিধা করে দিবেন। আমি কোনো কাজে কম্প্রোমাইজ করতে বলতেছি না, যখন কাজ করবে দরকার হলে এগুলি রিভিউ করবেন, কোনো ইয়ে থাকলে একবার দুইবার সুযোগ দিবেন। আমরাও কিন্তু এরকম ইনহাউস রিভিউ করব, দরকার হলে সবকিছু করে এটা এটা ওই দিকটা আমরা কনফার্ম করব। কিন্তু স্টার্ট আপ যেটা বলে, এটাতে যাতে কোনো ধাক্কা না খায়, এই রিকোয়েস্ট আমি করব উইথ দিস ভিউ। এবং আপনাকে এটা রিকোয়েস্ট করে আমি রিকোয়েস্ট করবো যে আপনার ব্যাপারটা প্রেজেন্টেশন আপনি আরম্ভ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাই, থ্যাংক ইউ। Thank you. I assume President Dr. Selim ভাই, এবং সেমের চেয়ারম্যান আছেন সেক্রেটারি আব্দুর রহমান ভাই এবং আব্দুল মতিন ডক্টর আছেন। আসসালামু আলাইকুম। আজকে এই ওয়েবিনারে যারা উপস্থিত আছেন সবাইকে সবাইকে সন্ধ্যা সন্ধ্যা কি কি বলা যায়, এটা শুভ সন্ধ্যা জানি। হ্যাঁ, শুভ সন্ধ্যা আর কি বলা যায় আর কি, না? আমরা আরম্ভ করছি। আমরা আসলে এফআর অ্যাক্ট এর মধ্যে এফআর অ্যাক্ট হয়েছে 1915-এ। এই অ্যাক্টের পিছনে কিন্তু আইসিএবি এর রোল অনেক বড় ছিল। এটা আপনারা সবাই জানেন, যারা আইসিএবি লিডার ছিলেন এখন আছেন, ওনাদের রোল অনেক বড় ছিল। এটা সবসময় এফআর অ্যাক্ট করার জন্য কিন্তু আন্দোলন ওনারাই বেশি করছেন এফআর অ্যাক্টে। এবার এফআর অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের মধ্যে আইসিএবি যে ইনক্লুড হয়েছে তার পিছনে কিন্তু অনেক অবদান আছে লিডারদের। এটা এটা যারা ইনভলভ ছিলেন এফআর এর সাথে, এফআর অ্যাক্টের সাথে, এবং আইসি মেম্বারের সাথে, ওনারা সবাই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ওনারা সবাই জানেন যে ওনারা কি অনেক ধরনের এই মিনিস্ট্রি লেভেলে, সব লেভেলে কথাবার্তা এফআর অ্যাক্টে কস্ট অডিটটা যে ইনক্লুড করা দরকার, কস্ট অডিটের রোল কি আছে, এটা ওনারা বুঝাতে পেরেছেন ট্রু সেন্সে। বুঝাতে পেরেছেন বলে আলটিমেটলি একেবারে অ্যাক্টের মধ্যে কস্ট অডিটটা ইনক্লুড করা হয়েছে। এবার কস্ট অডিটটা কিন্তু আমাদের কোম্পানি আইনে কিন্তু অনেক আগে ইনক্লুড করা হয়েছে। 1994 কোম্পানি আইন যেটা আছে সেখানে কিন্তু কস্ট অডিটটা কম্পালসারি করা হয়েছে। কম্পালসারি করা ঠিক কম্পালসারি না, ম্যানুফ্যাকচার কোম্পানির জন্য এটা ঠিক এটা অপশনাল একটা ইস্যু ছিল। এখন এই কস্ট অডিটটা কিন্তু আমাদের দেশের কনটেক্সটে, স্পেশালি আমাদের কনটেক্সটে ম্যানুফ্যাকচারিং কোম্পানি অনেক আছে, সেখানে কিন্তু কস্ট অডিটের রিকোয়ারমেন্ট অনেক বেশি আছে। কিন্তু এই ট্রু সেন্সে এটা সেভাবে যেহেতু ইনস্টিটিউশনাল পর্যায়ে সেভাবে এস্টাবলিশ হয় নাই, যার জন্য হয় কি এই কস্ট অডিটটা এই কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে খুব একটা, গুরুত্ব দিচ্ছে না বলে যে প্রফেশনটা, যে প্র্যাকটিসটা ঠিক মতো সেভাবে ডেভেলপ করছে না। ডেভেলপ এই যে নয় যে দেশের ন্যাশনাল অ্যাকাউন্টিংসি রেগুলেটরি বডি হয়েছে, সিঙ্গেল বডি এফআরএ হয়েছে, এফআরসি হয়েছে। এফআরসি যে প্ল্যাটফর্মে যখন কস্ট অডিটর আসছেন, এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট কিন্তু কস্ট অডিটরদের জন্য এবং আইসিএবি এর জন্য বড় অ্যাচিভমেন্ট। কেন কেন এফআরসি কিন্তু আলটিমেটলি যেহেতু অনলি ওয়ান রেগুলেটর ফর অ্যাকাউন্টিং অডিটিং প্রফেশনের জন্য। তাই আপনারা যদি যারা কস্ট অডিট প্র্যাকটিস করছেন, যেটা সেলিম ভাই বললেন যে প্র্যাকটিসটা তো একবারে একবারে বড় করে ফার্ম হবে না, গ্রাজুয়ালি আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করবে। ডেফিনেটলি এটা যে কোনো প্রফেশনই আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করে। এখন প্র্যাকটিসে আপনার যেহেতু একটা খুব একটা সব জায়গায় কম্পালসারি না বলে প্র্যাকটিসটা ডেভেলপ করে নাই। এখন আমরা এফআরসি যেহেতু ন্যাশনাল রেগুলেটর ফর প্রফেশন, আমরা কিন্তু নট অনলি রেগুলেটর মূল কাজ কিন্তু প্রফেশন ডেভেলপ করা, মূল কাজ কিন্তু এটা আমাদের যে এফআর অ্যাক্টে আছে, অ্যাক্টে কিন্তু দেখবেন যে প্রফেশন ডেভেলপমেন্ট প্রচুর ওয়ার্ক আছে আমাদের ডেভেলপ করা। তাই বিভিন্ন জায়গায় যেসব জায়গায় আমাদের কস্ট অডিট রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট সব জায়গায় আছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মাস্ট কস্ট অডিট করতে হবে। সার্ভিস অডিট অর্গানাইজেশনে কিন্তু এটা প্রচুর স্কোপ আছে। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকেও দেখছি, ব্যাংকে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে কিন্তু কস্ট এফেক্টিভনেস বা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কস্ট অডিটের অ্যাপ্লিকেশন আছে, কিন্তু ওখানেও আছে কিন্তু। তাহলে এই জন্য আব্দুর রহমান এখন এফআইডি সেক্রেটারি, তো ওনার স্কোপ আছে যে বিভিন্ন জায়গায় এটা কিন্তু কস্ট অডিটটা আরো জোরালো ভাবে কস্ট অডিটটা যাতে অ্যাপ্লাই করা যায় সব জায়গায়, এটা কিন্তু উনি করতে পারবেন কিন্তু ভালো কাজ। আর এফআরসি থেকে আমরা ডেফিনেটলি আমরা তো কস্ট ফাইন্যান্সিয়াল অডিট প্লাস কস্ট অডিট দুটোই কিন্তু ডেভেলপ করবো, এটা আমরা চাই।
এটা করতে গেলে কিন্তু ইকোনমি ইকোনমি অনেক লাভবান হবে ইকোনমি। এই জন্যই আমাদের যে এফআর এনলিস্টমেন্টটা কিন্তু বড় একটা ইস্যু। সে কারণে কেন আমাদের এফআর অ্যাক্টে বলা আছে, সেকশন 31 বলা আছে, এফআরসি এনলিস্ট ছাড়া কোনো পাবলিক ইন্টারেস্ট এন্টিটি অডিট করতে পারবে না। হ্যাঁ, কে পারবে না? ফাইন্যান্সিয়াল অডিটর বলেন, কস্ট অডিটর বলেন, কে পারবে না? আর পাবলিক এন্টিটি বলতে ম্যাক্সিমাম যত ধরনের ইয়েতে আছে, বড় বড় কোম্পানি আছে, সবই পারবে। ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, মাইক্রো ক্রেডিট অথরিটি বলেন, এনজিও বলেন, সবই এর ভিতরে পড়ে যাবে। আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যা আছে বড়গুলো, সবগুলো কিন্তু এর ভিতরে পড়ে যাবে। যার জন্য প্রথম প্রাইমারি রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের এখানে যদি আপনারা এনলিস্ট হতে পারেন বা হন, তাহলে কিন্তু আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। আইসিএন এর প্ল্যাটফর্ম আছে, প্লাস আমাদের এফআরসি একটা প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্মে কিন্তু আপনি যুক্ত হয়ে যাবেন। তাই গত বছরও আমরা এটার উপর ওয়ার্ক করেছিলাম, লাস্ট ইয়ারও আমরা এটার উপর ওয়েবিনার করেছিলাম আপনাদের এখানে, ফিজিক্যালি হয়েছিল। এখন আর আপনারা যারা অ্যাপ্লাই করছেন, আমরা কিন্তু গত বছর বাদ দিয়ে খুব একটা, আপনাদের যারা অ্যাপ্লাই করছিলেন প্রায় সবগুলো নিয়ে নিচ্ছি কিন্তু। হ্যাঁ, সেলিম ভাই কথা বললেন, বাস বিচার বলতে কিছু করি, যাদের ডকুমেন্ট ছিল, মোটামুটি ডকুমেন্ট ছিল, সবই নিয়ে নিচ্ছি। আমরা প্রায় 12,000টা ফার্মকে লিস্ট করেছি, কস্ট অডিট, 14 জন ওয়েটার। হ্যাঁ, আপনার ম্যাক্সিমামই কিন্তু প্রপারেটরশিপ, 14 জন ওই জায়গাটা ছিল। তাহলে বা থুসেন্সে ওই শুধু যাদের কোর ডকুমেন্ট গুলো ছিল না, একজন বা দুইজনের, ওই একজন বা দুইজন বাদ পড়ছে বলে কোর ডকুমেন্ট ছিল না, সবকে নিয়ে নিচ্ছি আমরা। আপনারা যেহেতু আপনাদের ফার্ম গুলো এখনো ওইভাবে ফ্লারিশ করে নাই, যার জন্য অনেক ফার্মেরই এই কোর ডকুমেন্ট ছিল না। ছিল না বলে কিন্তু আপনারা অনেকে অ্যাপ্লাই, ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাপ্লাই করতে পারেন না আপনারা। যাই হোক, 1 বছর পরে হয়তো এর মধ্যে সবাই জানেন যে আমাদের রিকোয়ারমেন্ট কি কি আছে। রিকোয়ারমেন্ট তো আপনার রুলে আছে, রুলে ডিফাইন করা আছে। রিকোয়ারমেন্ট গুলোই কিন্তু আমরা সফটওয়্যারের মধ্যে, গাইডলাইনের মধ্যে স্পেসিফিক করে দিয়েছি যে মেইন রিকোয়ারমেন্ট। আপনারা যদি আমাদের ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেন, আমাদের মেইন রিকোয়ারমেন্ট কি রিকোয়ারমেন্ট গুলো, তাহলে কিন্তু আমরা সবগুলো নিয়ে নেবো। এখানে আমাদের কোনো পাস ফিল মার্ক নাই যে এটা এটা মানে বাছাই কিছু নাই। শুধুমাত্র যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আসছে রুলে, সেগুলো হইলে কিন্তু আমরা নিয়ে নেবো আমরা। এটা হলো আমাদের মূল রিকোয়ারমেন্ট। তা হোপফুলি আপনারা যারা প্র্যাকটিস আসছেন, তারা এই সুযোগটা গ্রহণ করবেন, কেন এই ফার্স্ট ইংলিশে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আমরা এই কিছু 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 ফার্মকে ইংলিশ না যাতে আমার ভিতরে মামলা করে দিচ্ছে, জানেন, এই সেলিম ভাই ভালো করে মামলা করে দিচ্ছে যে আমরা করি না কেন, করি না কেন। আর আপনারা কস্ট ওয়েটার সুযোগ পেয়েও কিন্তু অনেকে অ্যাপ্লাই করেন না, এটা ডিফারেন্স। এটা যেহেতু আপনার ফার্ম ছোট আরম্ভ করছেন, এই জন্য হয়তো অনেক ডকুমেন্ট নাই, এই জন্য আশা করি আপনাদের গত বছর আপনাদের জন্য প্রায় 150 ফাইল রেডি করে রাখছিলাম, যা আশা করেছিলাম যে ওয়েট ফার্ম মিলিয়ে এই কস্ট ওয়েট থেকে 150 ডকুমেন্ট আসবে। 150 ফাইল রেডি করা ছিল, 150 পেয়েছি মাত্র কতটা, 12 প্রায় 14-26টা পেয়েছি আমরা। তাই হোপফুলি এবার আপনারা আরো যারা অর্গানাইজ হয়েছেন, ডকুমেন্ট রেডি করছেন, আমাদের এনলিস্টমেন্টে চলে আসবে অনেকে যারা অ্যাপ্লাই করবেন। হোপফুলি সবাই চলে আসবে যারা অ্যাপ্লাই করবেন। এখন আমরা ডিটেল সময় নষ্ট না করে আমরা মেইন রিকোয়ারমেন্টের যে মেইন ধাপগুলো, ওটা নিয়ে স্টেপ বাই স্টেপ ডিসকাস করি, সবাই যাতে করে সহজেই বুঝতে পারেন আমাদের রিকোয়ারমেন্ট কিভাবে অ্যাপ্লাই করা লাগে। রিকোয়ারমেন্টের মধ্যে আপনারা দেখেন, আমি একটা স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার হয়ে দেন। সাইদ ভাই, এই রিকোয়ারমেন্টের আগে আমি বলে, আপনি আমাদের যারা অ্যাপ্লাই করবে, এটা ফাইনাল কমপ্লিট দিবেন, কোনোটা আসলে বাতিল না করে, মানে আমি আপনাকে তো এমনি বলতেছি, ওটা পেন্ডিং, মানে ওয়ার্কিং প্রসেসে আছে, ওয়াইপিএস আছে, হয়তো ও আস্তে আস্তে এটা করবে। এটা একটা টিপস দিলাম আর কি। মানে কখনো আউটরাইট বাতিল করে না দিয়ে ওদেরকে একটা আমরা আউটরাইট কখনো বাতিল করবো না। যাদের রিকোয়ারমেন্ট শর্টফল আছে ওদের ক্ষেত্রে নিব আমরা, যে আপনারা ওটা জীবিত রাখবেন, মানে ফাইলটা জীবিত রাখবেন, ওটাই ডেফিনেটলি। হ্যাঁ, আমরা সবসময় বললে আপনারা ফোন করে আমাদের আপনারা নিয়ে নেবে যে এই জিনিসগুলা আপনাদের শর্টফল আছে, দিয়ে দেন আমাদেরকে, ওটা সমস্যা হয় না। আমাদের এখানে মোটামুটি যারা কস্ট অডিটর হইতে চায়, আমি দেখলাম সবাই জয়েন করছে আপনার। আচ্ছা,
তো ভালো। হ্যাঁ, আরো সবাই আরো করতেছে, হ্যাঁ 54 জন হয়েছে, আরো করবে। না না আমাদের ঝাড়খণ্ডে কারণ সবাই আসবে। সবাই কস্টোডিটা তো ওরাই, মানে যারা আজকে জয়েন করছে ওদেরই দরকার বেশি। দেন আপনার দেখাচ্ছি সরাসরি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে। আমাদের ডেফিনেটলি ওয়েবসাইটে আছে সরাসরি, দেখেন ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটে দেখেন সিম্পল, খুব স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটের মধ্যে এভরিথিং আছে অ্যাভেলেবল। যে ওয়েবসাইটে এই তালিকাভুক্তি এখানে যাবেন, প্রথমে তালিকাভুক্তি এখানে। যেহেতু সবই নিউ আবেদন, তাই নতুন আবেদন করবেন, তাই এখানে নতুন আবেদন যাবেন। এখানে এখানে জেনারেল গাইডলাইন আছে, তিনটা গাইডলাইন আছে জেনারেল গাইডলাইন। একটা একটা হলো নিরীক্ষক ওয়েটার তালিকাভুক্তি গাইডলাইন, আরেকটা হলো নিরীক্ষক ফার্মের। তিনটা গাইডলাইন আছে। গাইডলাইন গুলো দেখেন সিম্পল একদম। গাইডলাইন গাইডলাইন কি করলে এখানে পেয়ে যাবেন, আপনি সব গাইডলাইন পেয়ে যাবেন। আপনি প্রথমে আপনাকে গাইডলাইন একটু দেখতে হবে আপনাদেরকে, যে সাধারণ গাইডলাইন, সিম্পল সাধারণ গাইডলাইন বলা আছে এখানে। গাইডলাইনের মধ্যে জাস্ট জেনারেল গাইডলাইন মানে জেনারেল রিকোয়ারমেন্ট কি কি আছে আপনার, কে তালিকাভুক্ত পারবে, কে পারবে না। তালিকাভুক্ত পারবে সিম্পল কস্ট ওয়েটার, যারা কস্ট অ্যাকাউন্ট ওয়েটার, যাদের কস্ট ওয়েটার ফার্ম আছে এবং সিএপি আছে, যেটা আপনারা জানেন সবাই, আপনাদের আইসিএবি থেকে যারা প্র্যাকটিস লাইসেন্স নিয়েছেন ওনারা পারবেন। তাহলে দুইজনকে, আর যাদের ফার্ম, দুজনকে কিন্তু এনলিস্ট হতে লাগবে। প্রথমত ওয়েটারকে এবং ফার্মকে ধরে এনলিস্ট হতে হবে। এন্ড আবেদন করার প্রসেস পরে আসছে। ইস্যু হলো যে কিছু ডকুমেন্ট লাগবে আপনার। ডকুমেন্টগুলো আগে রেডি করে রাখবেন। ডকুমেন্টগুলো পরে বলছি আমরা। ডকুমেন্ট রেডি করার পরে দেন অনলাইন অফলাইন বোথ দুটোই অ্যাপ্লাই করা লাগবে। আর তার প্রাইমারি রিকোয়ারমেন্ট তিনটা আছে দেখেন। আপনাকে রেডি করবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে আপনার। একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস আপনার সব মোটামুটি সবসময় পারমানেন্ট থাকবে। একটা ফোন মোবাইল নাম্বার যেটা সবসময় ইউজ করবেন আপনারা এই পারমানেন্ট পারপাস, আপনাদের এনআইডি লাগবে। এই তিনটা ডেফিনেটলি কম্পালসারি লাগবে আমাদের, যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। আর এগুলো কিন্তু মেইল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার কিন্তু যেটা দিবেন একবার, সেটা সহজে চেঞ্জ করা ডিফিকাল্ট কিন্তু। সুতরাং পারমানেন্ট নাম্বার দিবেন, প্রথম কথা এটাই। আর দেন হলো আমার চেকলিস্টের রিকোয়ারমেন্ট গুলো আপনারা রেডি করে রাখবেন। রিকোয়ারমেন্ট কি কি আছে, রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনার এই ওয়েবসাইট এখানে আছে, যে নিরীক্ষক আবেদন গাইডলাইন, নিরীক্ষক ফার্মের গাইডলাইন আছে। তা নিরীক্ষকের জন্য কি দরকার দেখেন। নিরীক্ষক যারা যারা অডিটর, অডিটরের জন্য কোথায় গেল চেকলিস্ট, চেকলিস্টটা কোথায় গেল, গাইডলাইন না, না নিরীক্ষক তালিকাভুক্তি দেখেন। নিরীক্ষক তালিকাভুক্তির ভিতরে এখানে দেন চেকলিস্ট দেওয়া আছে। এই চেকলিস্টটা আপনারা প্রথমে পড়ে নেবেন, কি কি লাগবে আপনার। দেখেন চেকলিস্ট লাগবে আপনার 18 ডেফিনেটলি লাগবে, কম্পালসারি রিকোয়ারমেন্ট, রুল রিকোয়ারমেন্ট। 18 আপনার লাগবে। তারপর লাগবে ট্যাক্স রিটার্ন, লাস্ট ইয়ারে যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইয়ার সাবমিট করছেন, তার রিসিভ কপি লাগবে আপনার। আর মেম্বার সার্টিফিকেট, আইসিএবি সার্টিফিকেট লাগবে, সিএপি সার্টিফিকেট লাগবে, এনআইডি এনআইডি অথবা পাসপোর্টের কপি লাগবে, আর ফটোগ্রাফ 2টা কপি লাগবে। আর অনলাইন অফলাইন ফি, আর ফি পেমেন্ট করা লাগবে। মোটামুটি এই বেসিক রিকোয়ারমেন্ট ফর ওয়েটারের জন্য। এই জিনিসগুলো প্রথমে কালেক্ট করে নেবেন। দেন ওয়েট ফার্মের জন্য চেকলিস্ট দেখেন, ওয়েট ফার্মের চেকলিস্ট এখানে আছে। ফার্ম কোথায় যাবেন, দেন এখানে যে ফার্ম তালিকায় বুঝতে যাবেন, ফার্মের এখানে চেকলিস্ট দেওয়া আছে, দিস চেকলিস্ট। ফার্মের চেকলিস্টে আপনার যে যেখানে ফার্ম করছেন ওখানে আপনার যদি নিজের অফিস হতে পারে অথবা ভাড়ার হতে পারে, তো ওটা একটা ডকুমেন্ট লাগবে আপনার, অফিস নিজের না ভাড়ার ডকুমেন্ট লাগবে। আর পার্টনারশিপ যে ফার্ম হয় আপনার জন্য, আপনাদের যে পার্টনারশিপ ফার্মের জন্য ডিড লাগবে। যেহেতু মোর দেন ওয়ান পার্টনার থাকবেন, তখন ডিড লাগবে, মাসে ডিড লাগবে, পার্টনার ডিড কপি লাগবে। আর যদি আরজিএস রেজিস্টার থাকেন, রেজিস্টার কপি লাগবে।
আর ইনকাম ট্যাক্স রিটার্ন, যেহেতু পার্টনারশিপ ফার্মের জন্য কিন্তু ইনকাম রিটার্ন সাবমিট করা কম্পালসারি, যে ইন্ডিভিজুয়াল দরকার নাই, ফার্মের জন্য দরকার আছে। যদি আপনার রিটার্ন সাবমিশন অ্যাকনলেজমেন্ট লাগবে, এটা ইটিন লাগবে, যেহেতু ফার্মের জন্য সেপারেট ইটিন লাগবে, পিন লাগবে, পিন আইডেন্টিফিকেশন নাম্বার কপি লাগবে, এবং রিটার্ন শুধু ওয়ান মান্থ দিলে হবে, লাস্ট ভ্যাট রিটার্ন। লাস্ট রিটার্ন মানে 1 মাসের লেটেস্ট, আপনি অ্যাপ্লাই করার জাস্ট 1 মাস আগের একটা 1 মাসের রিটার্ন দিলে হবে, একটা এর কপি, রিটার্নের কপি। এগুলা এরা না থাকলে দিবেন না জিনিসটা। মোটামুটি এই জিনিসগুলো কম্পালসারি আপনার, ঠিক আছে? তো এই কপি জিনিসগুলো আপনারা আগের থেকে রেডি করে রাখবেন। দেন ইনভেস্টমেন্ট গাইডলাইন চলে যাবেন, প্রসেস চলে যাবেন। প্রসেসটা খুব সিম্পল। প্রসেস সিম্পল, আপনারা ফার্মে ইনভেস্ট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ নিরীক্ষক ইনভেস্ট করা লাগবে। তাহলে আপনি কোনটা আগে কোনটা পরে করবেন, এটা যে লিঙ্ক আছে একটা মাথায় রাখবেন। আপনারা যদি মোর দেন 1 পার্টনার হন, তাহলে কিন্তু সব পার্টনারের অ্যাকাউন্ট গুলো আগে আপনারা ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট গুলো এখন কিভাবে ওপেন করা হয় দেখবো আমরা, আর ফার্মেরটা পরে করবেন। সিমিলার বইতে যদি সোল ট্রাস্ট ওনারশিপ ফার্ম হয়, সেখানে কিন্তু আপনার ওনারের অ্যাকাউন্টটা আগে করবেন, দেন ফার্মেরটা করবেন, এই করণে যেতে। আমি আসেন একটা পরে দেখা যাচ্ছে ফার্ম অ্যাকাউন্ট, প্রথমে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। যে আগে প্রথম নিরীক্ষক কিভাবে করবে আপনার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে, নিরীক্ষক কি হয় ওইটার। হ্যাঁ, অডিটর দেখেন, নিরীক্ষক যারা আপনি করবেন, করার আগে এই তালিকাভুক্তি থেকে তালিকাভুক্তি যাবেন, যে গাইডলাইন তো সব জানেন, নিরীক্ষক তালিকা যাবেন। নিরীক্ষক তালিকাভুক্তি করতে গেলে গাইডলাইন গুলো সব জানা আছে, আপনার গাইডলাইন গুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে দেন আপনি অ্যাকাউন্ট যাবেন, এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবেন, আর যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবেন, টিক দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। টিক দেওয়ার পরে দেন আপনাকে আসবে, স্ক্রিন আসবে এভাবে, ইমেল আপনার ইমেল অ্যাড্রেস চাবে, ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনি এখানে। দেওয়ার পরে সেন্ড ওটিপি দিবেন, ঠিক আছে? সেন্ড ওটিপি দিবেন। দেন দেখেন ওটিপি দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস, সেন্ড ওটিপি, এখানে ওকে করবেন। দেন ওকে করবেন। দেন এন্টার ওটিপি, যে ওটিপি আসবে, ইমেল চেক করবেন, ওটিপি পাবেন আপনি। ওটিপিটা 6 ডিজিট এটুপি দিবেন এখানে, ভেরিফাই, দেন ওকে। ওকে, দেন আবার মোবাইল নাম্বার চাবে, আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আপনার সেন্ড ওটিপি। ওটিপি করার পরে ওকে করবেন এখানে। ওটিপি বসাবেন, ওটিপি ভেরিফাই ওটিপি, ওকে। আপনার পার্টিকুলার দিবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনার ওপেন করার প্রসেস চলে আসছে। পার্টিকুলার আপনি ফুল নেম দিবেন, আপনার ফুল নেম, দেন এনআইডি নাম্বার দিবেন, অথবা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন, এনআইডি দিবেন অথবা পাসওয়ার্ড দিবেন। আপনার এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে, এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সচল হবে। এই পাসওয়ার্ড দিয়ে, নেম পাসওয়ার্ড, সাইন আপ। সাইন আপ দেওয়ার পর দেন আপনার কাছ থেকে ওকে চাবে, ওকে করবেন, ওকে। দেন এখন এই ওয়ার্নিং সবসময় আসবে, ফার্ম ক্রিয়েটিং ওয়ার্নিং, যে আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল, তাহলে আপনাকে ফার্ম ক্রিয়েট কে করবে। মাথায় রাখতে হবে, যদি পার্টনারশিপ ফার্ম হয়, অনলি একজন পার্টনার ফার্ম ক্রিয়েট করতে পারবে। আর যদি ছোট পার্টনারশিপ হয়, তো যিনি যিনি মালিক, উনি নিজেই পারবেন ফার্ম করতে। এই জন্য ওয়ার্নিংটা সব চলে আসে, বুঝছেন? এই ক্লোজ করে দিবেন আপনি, যেহেতু আপনি ফার্ম করতেছেন না, শুধু নিরীক্ষক করতেছেন, এর ক্লোজ করে দিবেন। ফার্ম ক্রিয়েট ওয়ার্নিং, এই ওয়ার্নিংটা আসবে সবসময়।
আচ্ছা, দেন এই যে আপনার পার্টিকুলার আসবে প্রথমে এলিজিবল ক্রাইটেরিয়া, যেটা আমি একটু বললাম, আমি বাংলা সিটিজেন কিনা, ইয়েস দিবেন। এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে আপনাকে। হ্যাঁ, অ্যাপ্লিকেন্ট ফরেন সিটিজেন কিনা, ফরেন সিটিজেন হলে কিন্তু দিবেন, আপনাকে নো দিবেন। কারণ যেটা যে কন্ডিশন ফুলফিল করবে না, সেই কন্ডিশন যদি আপনি দেন তাহলে কিন্তু আপনাকে আগায় দিবে না, তার মানে আপনি এলিজিবল না। আপনি যেমন সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট কিনা, আপনি যদি ইয়েস নো দেন তাহলে কিন্তু সফটওয়্যার আপনি আটকে দিবেন। কেন আমাদের কন্ডিশন আছে রুলে যে পার্মানেন্ট সিটিজেন রেসিডেন্ট হতে হবে এগুলা, ঠিক আছে। সিমিলার ওয়েতে ফরেন ফরেন সিটিজেন কিনা, ফরেন সিটিজেনকে আমাদের রুলের অনুযায়ী অডিটর হওয়ার যোগ্য নয়। তো আপনি যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার এটা নিবে না। তাই জন্য একটা জিনিস বলে রাখি অনেকে, যে আমাদের অনেকে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আছে, অনেকেরই আছে, যেটা লাস্ট ইয়ার ভুল করছিলেন। ডুয়াল সিটিজেন থাকাতে অনেকে কিন্তু এই ফরেন সিটিজেন ইয়েস দিয়ে দিচ্ছেন, ইয়েস দেওয়াতে কিন্তু তার সফটওয়্যার আটকে দিয়েছে আপনাকে। আমরা কিন্তু ডুয়াল 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 সিটিজেনশিপকে ইয়া আমরা কিন্তু কনসিডার করছি আমরা। তার মানে ফরেন সিটিজেন বলতে বোঝায় ফরেনার, সিম্পল ফরেনার। তা আপনার ডুয়াল সিটিজেন থাকলে কিন্তু আপনাকে নো দিবেন, এখানে নো দিবেন, তার নিয়ে নিবে আপনাকে, ইয়েস দিলে আপনাকে নিবে না। পার্মানেন্ট ফরেন রেসিডেন্ট কিনা নো, ফিগারেটিভ কিনা নো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো হবে এগুলো, বুঝছেন। তাহলে এলিজিবল ক্রাইটেরিয়া পাস হবে, তখন আপনার বেশি ইনফরমেশন একটা একটা ইনফরমেশন দিবে আপনাকে। বেশি ইনফরমেশন যেটা দিচ্ছে, বেশি ইনফরমেশন এর হলো সেভ অ্যান্ড ড্রাফট। আপনার অ্যাকাউন্ট সেভ ড্রাফট করবেন, আপনি চলে গেলেন বেশি ইনফরমেশন। বেশি ইনফরমেশন হলো আপনি এখানে আপনার কোন স্টোর আইসিএবি আইসিএবি, যেহেতু একটা কমন সফটওয়্যার, আইসিএবি আইসিএবি সেপারেট আপনি ক্লিক করলে কিন্তু আপনার চলে আসবে আপনার কোন সফটওয়্যার। দেন আপনার নাম, মেম্বারশিপ নাম্বার, সার্টিফিকেট, সিওপি সিওপি, আমার মাদার্স নেম, পার্সোনাল, জাস্ট পার্সোনাল সিম্পল পার্সোনাল ইস্যু আসছেন, ফাদার্স নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনার পার্সোনাল কিছু বেসিক ইনফরমেশন আছে এখানে। সেভ এন্ড ড্রাফট দিয়ে চলে যাবেন। হুম, অ্যাড্রেস নিয়ে, আর পেড অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস ইনফরমেশন দিবেন। দেন অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্ট গুলো রিকোয়ারমেন্ট আছে আমাদের রুলে, সেই অ্যাটাচমেন্ট গুলো আপনাদের সহজ করার জন্য আমরা সবগুলো এখানে বেসিক অ্যাটাচমেন্ট যেগুলো কম্পালসারি রিকোয়ারমেন্ট, সেগুলো আপনাকে এখানে অ্যাড করে দিই এখানে আমরা, যার জন্য আপনি কোনোটা মিস না করেন। আপনি কোনোটা মিস না করেন। যেমন এখানে দেন সিও প্র্যাকটিস, আপনার পাসপোর্ট না, পাসপোর্ট এনআইডি বা পাসপোর্ট কোটা দিবেন আপনি, এনআইডি ক্লিক করবেন, পাসপোর্ট ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে সিগনেচার বলেন, এভরিথিং কিন্তু এখানে অ্যাটাচ করার সুযোগ আছে, যা যা দিয়েছে আপনার ওটা দিয়ে অ্যাটাচ করে দিবেন। সেভ এন্ড ড্রাফট যাবেন, এগুলো সব ড্রাফট সেভ হবে। এগুলো কিন্তু পরে চেঞ্জ করা যায়, কারণ যতক্ষণ আপনারা ফাইনাল না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাকে যাওয়া যাবে আপনার, বুঝছেন। ব্যাকে যাওয়া চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ফাইনাল সাবমিট না করা পর্যন্ত চেঞ্জ করা যাবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনাকে ইনস্টিটিউট এখানে ইয়ে করবেন, প্রফেশনাল আইসিআইবি লিখবেন, এখানে অটো অটো আসবে, ডট ডট ম্যাথ অটো আসবে, ইনস্টিটিউট নাম আসবে, সার্টিফিকেট সিকোয়েন্স, দেন কোন বছর পাস করছেন, এক্সাম, নেক্সট চলে যাবেন। নেক্সট পেমেন্ট। এখন শিডিউল অফ পেমেন্ট আমাদের এই রুলে স্পেসিফিক করা আছে যে পেমেন্টের রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, পেমেন্ট রিকোয়ারমেন্ট আছে, আপনার কত টাকা ফি পেমেন্ট করা লাগবে ফর রেজিস্ট্রেশন পারপাস, ফি পেমেন্ট করা লাগবে, ওইটা আমাদের রুলে ডিফাইন করা আছে। রুলে আমাদের ডিফাইন করা আছে, এবং এখানে অনলাইন পেমেন্ট যেতে অটোমেটিক নিয়ে নিবে আপনাকে পেমেন্ট গেলে। ওটা আপনার অনলাইন পেমেন্ট অনলাইন অফলাইন বোথ রাখা হয়েছে। আপনি অনলাইন আমরা প্রিফার করি, অফলাইন শুধুমাত্র যেসব জায়গায় ক্রিটিক্যাল প্রবলেম দেখা দিবে বা অ্যাক্সেস নাই অনলাইনে, তার জন্য শুধু অফলাইন দেওয়া আছে পে অর্ডারের মাধ্যমে। আপনার অনলাইনে যে কোনো মাধ্যমে ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর বিকাশ, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম, ব্যাংক ট্রান্সফার, যে কোনো মাধ্যমে আপনি দিতে পারবেন। এবার অটো কিন্তু অটো করা আছে, ইয়েটা আপনার পেমেন্টটা অটো নিয়ে নিবে কিন্তু, তার মানে ক্যালকুলেশনটা তার অটো করে নিবে আপনাকে। ওটা আপনার রুলে যেভাবে আমাদের চার্জ চার্জ শিডিউল দেওয়া আছে, ফি শিডিউল, ফি শিডিউল অনুযায়ী পেমেন্ট অটো নিয়ে নিবে। খুব একটা আপনাদের ঝামেলা করবে না, কত টাকা পেমেন্ট করবো, ভ্যাট কত হবে, এভরিথিং অটো নিয়ে নিবে কিন্তু, অটো করা আছে এটাকে। দেন
প্রিভিউ আসবে। দেখেন আপনি যে ফর্ম ফিল আপ করলেন, এই ফর্ম 1 আমাদের অডিটরের জন্য, এই প্রিভিউটা এখানে আপনি দেখতে পাবেন। আপনি যা ফিল আপ করছেন, আপনি এই ফিল আপে দেখবেন প্রিভিউ অটোমেটিক সব চলে আসছে, আপনার এভরিথিং চলে আসছে আপনার প্রিভিউতে। যদি কোনোটা দেখেন ভুল আছে, তো সেই সেকশনে যে আপনি কারেকশন করে নেবেন, যে এটা সাউন্ড স্লো আছে। যে প্রিভিউতে যদি আপনার দেখেন কোনো কিছু ভুল আছে, আপনার কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি এটা কারেকশন করার সুযোগ থাকবেন। যেসব যে জায়গায় ভুল আছে, ওই জায়গায় যে কারেকশন করবেন আপনি, ওই জায়গায় যে মনে করেন আপনি ইনফরমেশন বেসিকে ভুল আছে, ক্লিক করবেন, ওখানে যে আবার কারেকশন করবেন। বা অ্যাড্রেস ভুল আছে, বা যে কোনো যেখানে ভুল আছে কেন আপনি কারেকশন করে নেবেন। কারেকশন করলে অটো প্রিভিউতে কারেকশন হয়ে যাবে। কারেক্ট হওয়ার পর দেন ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন আপনি এখানে এসে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট হয়ে গেল আপনার নিরীক্ষকের, যে নিরীক্ষক যে অডিটর, ওনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, এবং ওনার অ্যাকাউন্ট ওপেন হয়েছে, এবং অ্যাপ্লিকেশনটা অনলাইন সাবমিট হয়ে গেছে কিন্তু। এবং এখানে দেখেন অপশন আছে, এটা প্রিন্ট প্রসেস। আপনি কিন্তু এখান থেকে অনলাইন অনলাইন যখন সাবমিট হয়ে গেলে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করে আপনি এটার কপি, আপনার যে আমাদের হার্ড কপি যেটা বলছিলাম, যে হার্ড কপি জমা দেওয়া হবে আমাদেরকে, প্রিন্ট করে কিন্তু এই কপিটাই আমার জমা দিতে পারবেন। আপনি একটা অফিস কপি রাখবেন নিজের কাছে, আরেকটা কপি আমাদের যেগুলা অ্যাটাচমেন্ট দিয়েছে, অ্যাটাচমেন্ট সহ হার্ড কপি আমাদের অফিসে জমা দিবেন। দিস ইজ দ্য অডিটর এরিয়ার কমপ্লিট হয়ে গেছে আমাদের অডিটর এরিয়াটা। কিন্তু অডিটর এরিয়া কমপ্লিট হলেই কিন্তু আপনার কাজ হবে না, তার কারণ আপনি কিন্তু এখন পর্যন্ত অডিট ফার্মকে এনগেজ করেননি আপনি, শুধু অডিটর। তো অডিটর কিন্তু অডিট ফার্ম ছাড়া হবে না, ফার্ম ছাড়া হবে না। এই জন্য আপনি করবেন ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট করার আগে আপনার অডিট ফার্মটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট, তার কারণ এখানে আমার ফার্মে কোনো ইনফরমেশন আসবে না, কিন্তু যেহেতু আপনি ফার্ম অ্যাড করেন নাই, তো ফার্মে কোনো ইনফরমেশন এখানে অ্যাড হবে না। তাই ফার্ম, এটা আপনার ইন্ডিভিজুয়াল অডিটরের এভরিথিং কমপ্লিট করার আগে আপনার ফাইনাল ফাইনাল সাবমিট না করে এটা তো দেখাচ্ছে, ওই যে ফাইলটা দেখাচ্ছেন স্যার, হুম, পেমেন্টের ডিটেইলসটা তো ওটা। নয়ন, হ্যাঁ, ওটা অন্য ফোল্ডারে। okay, ঠিক আছে। আপনি যে কাজটা করবেন, এই ফাইনাল সাবমিট করার আগে আপনি ফার্ম কমপ্লিট করবেন। ফার্ম কমপ্লিট কিভাবে করবেন আপনি একটু এভরিথিং সাউন্ড কি সেলিম ভাই, সাউন্ড প্রবলেম আছে নাকি? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, না না সুন্দর শোনা যায়, সাউন্ডে কোনো অসুবিধা নেই। সিদ্দিকুর রহমান ভাই লিখছেন সাউন্ড সমস্যা, লিখতেছেন। না ওনার ওনার হয়তো হইতে পারে, কেননা ডিভাইস তো সবাই আলাদা। আচ্ছা, তার মনে হয় আমার সমস্যা, ঠিক আছে, ফাইন। জি জি, আমরা তো যেহেতু দুই তিনজন আমরা শুনতে পাচ্ছি, তার হ্যাঁ মানে কোনো দেখেন, অসুবিধা। তাহলে যেহেতু আপনার ফার্ম আপনি অ্যাড করেন নাই, সেই জন্য কিন্তু আপনি ফাইল সাবমিট করলে কিন্তু আপনার ফার্মে ইনফরমেশন আসবে না এখানে। কারণ আমরা কন্ট্রোল রাখার জন্য, কেন অনেক ফার্মের মধ্যে বিশেষ করে আমাদের সি ইনস্টিটিউট দেখি অনেক ফার্মের মধ্যে পার্টনারের মধ্যে নানান সমস্যা। এই পার্টনার বলে আমি পার্টনার, আবার আরেক পার্টনার বলে পার্টনার না। এই সমস্যার কারণে কি ফার্মে পার্টনারদের কনফ্লিক্ট করার রাখা না থাকে। এই জন্য আমরা করছি কি, সে ফার্ম যখন এনলিস্ট করবেন, তখন একটা কন্ট্রোল দেওয়া আছে। কন্ট্রোল কিরকম, সমস্ত পার্টনার মিলে একজন পার্টনারকে অথরাইজড পার্সন বানাবেন, যে ফার্মের জন্য এন্ট্রি দিবেন। একজন পার্সন, যে কোনো পার্টনার হতে পারে, আপনার ফার্মের যদি ম্যানেজারও হয়, যে কেউ একজনকে অথরাইজ করবেন আপনি। এবং এটা কিন্তু ফার্মের প্যাডের মধ্যে অথরাইজেশন দেওয়া লাগবে, যে ফার্মের পক্ষে কে এন্ট্রি দিবেন, আপনি কে এন্ট্রি দিবেন অথরাইজ, যাতে করে এই প্রবলেমটা একজন এন্ট্রি দিবেন ফার্মের পক্ষে। এখন ফার্মের পক্ষে এন্ট্রিটা একজন পার্টনার দিতে হবে। আর যেহেতু আমরা সিএমএ ফার্মে পার্টনার ছাড়া কেউ কিন্তু পার্টনার হতে পারে না। হ্যাঁ, যার জন্য আপনারা যে কোনো একজন পার্টনারকে অথরাইজ করবেন। আপনি সিইও যারা মেম্বার না বা পার্টনার না, তারা কিন্তু অথরাইজ পার্টনার হতে পারবেন না। পার্টনারকে অথরাইজ দিয়ে দিবেন আপনারা। এখন এই সাবমিশনটা, যেহেতু আপনার ফার্ম কমপ্লিট হয় নাই, এই সাবমিশনটা আপনারা এখন করবেন না। আপনারা না করে
আপনি ইনপুট কমপ্লিট করে ড্রাফট রয়ে গেছে, সমস্যা নেই, সেইবার ড্রাফট হয়ে গেছে। এখন আপনার ফার্ম রেজিস্ট্রেশন যাবেন। আপনি ফার্ম রেজিস্ট্রেশন কিভাবে করবেন? ফার্ম রেজিস্ট্রেশন বললাম, একজন পার্টনারকে আপনি অথরাইজ করে দিয়েছেন, আপনি অথরাইজ করে দিয়েছেন, যার জন্য হ্যাঁ আসেন সরি সরি সরি, আমাদের এটা চলে যাচ্ছে, আমার এটা স্ক্রিন শেয়ার। এটা ফার্মের স্ক্রিন শেয়ার, দেখেন ফার্মটা কিভাবে করবেন দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, এর প্রশ্ন করতে পাবনা থেকে আমি হার্ড কপি কিভাবে সাবমিট করব? সমস্যা নাই, পাবনা থেকে যিনি হার্ড কপি সাবমিট করবেন, আপনি হার্ড কপিটা রেকর্ড ডকুমেন্ট সহ বাই কুরিয়ার পাঠিয়ে দিবেন, সমস্যা নাই কোনো। হোয়াট অ্যাবাউট এফিডেভিট? আপনার অ্যান্সার গুলো দিচ্ছি পরে, আমি শেষ করে নিই আমরা। আচ্ছা, ফার্মে দেখেন, ফার্মে ইস্যুটা আসেন। তাই আসলে ফার্ম উল্টা পাল্টা হয়েছে কেন এগুলো? 1 মিনিট একটু ফার্মে ওপেনই আছে, এটা কি লাগানো? একটু দেখেছি। ফার্ম, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এই ফার্মেরটা দেখেন, এখানে ফার্মে করতে আরম্ভ করবেন। দেখেন, যিনি অথরাইজ পার্সন, যে পার্টনার, উনি কিন্তু অনলাইনে একই, তার জন্য সেপারেট, ফার্মের জন্য সেপারেট অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না, সেপারেট মোবাইল নাম্বার বা ইমেল লাগবে না, উনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। যেহেতু উনার অ্যাকাউন্ট হয়ে গেছে ওই ওই অ্যাকাউন্ট লগ ইন করে ঢুকবেন। ঢুকে দেখেন বাঁদিকে ফার্ম রেজিস্ট্রেশন আছে। তার মানে এর ক্লিয়ার হতে হবে, ফার্মের জন্য সেপারেট সেপারেট ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না। এটা অ্যাকাউন্ট ওপেন হবে যিনি অথরাইজ পার্সন বা কি পার্টনার তাকে অথরাইজ করা হয়েছে, উনার অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট, তাহলে ওই স্টেজ লাগবে না, অ্যাকাউন্ট ওপেন করার স্টেজ লাগবে না। নেই যে দেখেন ফার্ম সাইদ ভাই, রেজিস্ট্রেশন আমরা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনি শেয়ার করতেছেন? দেখা যায় না, সরি না, সরি, শেয়ার শেয়ার মনে হয় করেন নাই, আবার যেতে হবে। নিউ শেয়ার, হুম। কেন আমার এখানে দেখা যাচ্ছে তো? না, আপনি তো দেখবেন, কারণ আপনি শেয়ার না না, দিয়ে ঢুকতে হবে আর কি। শেয়ার দেওয়া তো আছে, আচ্ছা, দেখা যায়, না, আসতেছেন। এখন আসে না। না, আপনি ওই যে শেয়ার স্ক্রিন দিয়ে ঢুকেন, আমার ও মনে হয় সরি, বাইরে হয়ে গেছেন। এইবার এখন দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ। পজ হয়ে গেছে, সরি পজ হয়ে গেছিল। হুম, হুম। আচ্ছা দেখেন, দেখেন যা বলছিলাম, যে যেহেতু আমার নতুন করে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না, তাই যিনি অথরাইজ কি পার্টনার যাকে অথরাইজ করা হয়েছে, ওনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ঢুকে দেন। বাদিকে দেন রেজিস্ট্রেশন, অডিটর রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাদিকে লেফটে মার্ক করা আছে দেখেন ফার্ম রেজিস্ট্রেশন। ঠিক আছে? ফার্ম হুম। রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ক্লিক করলে এই এইটি চলে আসবে, যে ফার্ম রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া চলে আসবে, বুঝছেন? ইলিজিবল ক্রাইটেরিয়া, ফার্মের ক্রাইটেরিয়া গুলো দেন, আমরা রেড মার্ক করে দিয়ে আসছি আমরা।
যে যে কন্ডিশন গুলো বলছিলাম প্রথমে, এই কন্ডিশন গুলো এখানে দেওয়া আছে অটো করার জন্য, যাতে করে কেউ ভুল না করেন। হ্যাঁ, প্রপার পার্টনার ফার্ম সিটিজেন পার্মানেন্ট এটা কম্পালসারি, যেটা রুলে বলা আছে ইয়েস দিতে হবে। নো দিলে আপনাকে নেবে না আর। নিবে না। তাই এই কন্ডিশন আছে, whether the property partner of the firm is a member of the concerned professional accountancy body, cost চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যেহেতু মেম্বার ইয়েস দিবেন আপনি, ইয়েস ফাইনাল। তো এই কন্ডিশন যে প্রোপাইটার পার্টনার অফ দ্য ফার্ম ইজ ফরেন সিটিজেন, নো। নো, whether provider partner of the firm are permanent foreign resident, নো। হ্যাঁ, whether provider partner of the firm are fugitive, নো। সুতরাং এগুলো যে কন্ডিশন, কমন কন্ডিশন গুলো আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, এই যে অল ইয়ের মতো ইন্ডিভিজুয়ালের মতো ফিল আপ কন্ডিশন গুলো। ফার্ম ইজ বিন নাম্বার আছে কিনা, ইয়েস, বিন নাম্বার থাকা অবস্থায় ইনিশিয়াল ফি কিন্তু পেমেন্ট করবেন, ইয়েস দিয়ে দিবেন, এভরিথিং আছে যা কন্ডিশন আছে। সেভ অ্যান্ড ড্রাফট দিলেন, দেন চলে গেলেন বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইউর ফার্ম, যে ফার্মটা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ফার্ম দিলেন, বেসিক ইনফরমেশনটা দিবেন। বেসিক ইনফরমেশন জাস্ট সিম্পল, ফার্মের নাম, যে নামে ফার্ম করছেন আপনি, ফার্ম টাইপ দিচ্ছেন আপনি, ইমেল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, আর বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইউর ফার্ম, এভরিথিং। দেন ব্রাঞ্চ যদি থাকে আপনার, এই যে ব্রাঞ্চ ইনফরমেশন দিবেন আপনি। ব্রাঞ্চ মোর দেন ওয়ান হলে অ্যাড করা যায় আদার ব্রাঞ্চ অফিস। আপনি যে কোনো ব্রাঞ্চ থাকে প্রত্যেক ব্রাঞ্চ আপনি অ্যাড করবেন, আপনি এই ব্রাঞ্চের ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন এখানে। সেভ অ্যান্ড ড্রাফট চলে যাবেন। Then এখানে অডিটর, এই যে বলছিলাম যে যেহেতু আপনি ফার্মকে অডিটরের সাথে লিঙ্ক করতে হবে, তো অডিটর, যে অডিটর আপনারা অ্যাড করবেন, পার্টনার হিসেবে দেখাবেন, সেই অডিটর নামগুলো ইনফরমেশন এখানে ইনপুট দিবেন। এই ইনফরমেশন যাদের ইনপুট দিবেন, আপনি যে যে অডিটর যে রেজিস্ট্রেশন করছেন, ইনফরমেশন সেম হতে হবে, বুঝছেন? নাহলে কি নিবে না কিন্তু আপনাকে। কেন এই জন্য চেক দেওয়ার জন্য, যাতে করে আপনি যিনি পার্টনার না, উনি যাতে পুরো ফার্মে না ঢুকতে পারে, এই জন্য কন্ডিশন করা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার এখানে যে ইমেল অ্যাড্রেস আসবে, সেটা কিন্তু আপনার ওয়েটার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেম ইনফরমেশন দিবেন এখানে, সেম ইনফরমেশন দিবেন আপনি, যাতে করে ম্যাচ করা যায় ওয়েটার এন্ড ওয়েট ফার্মের মধ্যে। ঠিক আছে, দেন ইনভাইট দ্য ওয়েটার, ইনভাইট করতে আপনাকে। হ্যাঁ, আপনি কোন ব্রাঞ্চ হলে ব্রাঞ্চের নাম দিবেন, কোন ব্রাঞ্চ ইনভাইট করবেন। আর ওয়েটার দুই ধরনের ওয়েটার হয়, দেখেন আমাদের আমাদের রুলের মধ্যে ওয়েটার কথা বলা হয়েছে, দুভাবে ডিফাইন করা হয়েছে। একভাবে ডিফাইন করা হয়েছে যে যিনি পার্টনার, যার সিওপি আছে। আরেকভাবে ওইটা ডিফাইন করা হয়েছে যিনি মেম্বার, প্রফেশনাল বডি মেম্বার, বাট পার্টনার না, সিএপি নাই তার। তার মানে যারা জব করেন, কোনো ফার্ম ম্যানেজার থাকেন বা ডাইরেক্টর থাকেন, এটাও কিন্তু ওয়েটার। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাদেরকে আমরা অ্যাড করবেই করব না। আর অ্যাড করবেন না, এটা কি একটু কম্পালসারি কিছু না, যেহেতু উনি সাইন করবেন না ওয়েট রিপোর্ট, কম্পালসারি কিছু না। তবে এটা আপনার ফার্মের স্ট্রেংথ ডিফাইন করে। আপনার যদি ফার্মে ম্যানেজার থাকে, ডাইরেক্টর থাকে, তো এখানে অ্যাড করলে শো করবে। আর যদি অ্যাড না করেন, তাহলে তাহলে আপনার ফার্মের স্ট্রেংথ শো করবে না, এই আর কি। আর ওইটা তাহলে ওইটার অ্যাড করাটা আপনার ইচ্ছার বিষয়, বাট পার্টনার কিন্তু অ্যাড করে পার্টনার সেই মুহূর্তে কোনো পার্টনার যদি চায় না আমি এই বইটা হবো না, সেটাও কিন্তু অপশনাল। হ্যাঁ, আপনার দুজন পার্টনার, একজন পার্টনার বলছে আমি হব, আরেকজন হবে না, অপশনাল। কিন্তু পার্টনার ওইটার সবার জন্য অপশনাল, কিন্তু কম্পালসারি কিছু না যে আমাদের অ্যাড করা। ঠিক আছে, আর যদি ব্রাঞ্চ ইনচার্জ হন, ইনচার্জ হিসেবে ক্লিক করা লাগবে। ইনভাইট দিতে হবে, কি ইনভাইট দেওয়া লাগবে। ইনভাইট দিলে অডিটর ইনভাইট অ্যাকসেপ্ট করা লাগবে, ইনভাইট দিলে। হ্যাঁ, দেন অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্ট গুলো আমাদের দেওয়ার কথাই, দেখেন যে বলছিলাম ইটিন বিন, লাস্ট ভ্যাট রিটার্ন, 1 মাসে ভ্যাট রিটার্ন, এখানে অ্যাটাচমেন্ট দিলে দেন অ্যাটাচমেন্ট সব ক্লিক করা যায়, বুঝছেন? ডান দিকে যে অ্যাটাচমেন্ট গুলো আমি বলছিলাম আগে, রেডি করে রাখবেন পিডিএফ ফর্ম রেডি করে রাখবেন। জাস্ট এই ক্লিক করে ওই আপনার ফাইল থেকে এই অ্যাটাচমেন্ট করে দিবেন, জাস্ট ক্লিক করে প্রত্যেক ব্রাউজ করে ক্লিক করে অ্যাটাচমেন্ট দিবেন। এই জন্যই অ্যাটাচমেন্ট গুলো আগেই বলছিলাম যে পিডিএফ ফর্মে বিভিন্ন ফাইলে সেভ করে রাখবেন আপনারা। যে চেকলিস্টে বলা আছে কি কি অ্যাটাচমেন্ট দেওয়া লাগবে, এই চেকলিস্ট গুলো দেখে সবগুলো অ্যাটাচমেন্ট আর পিডিএফ করে রাখবেন, আগের থেকে ফাইল করে রাখবেন। সেভ এন্ড ড্রাফট হয়ে গেল। হওয়ার পর
আচ্ছা, এটা হলো আইটি রিলেটেড ইস্যু আছে, যে যদি আইটি রিলেটেড কোনো অফিসার থাকে, যেটা বললাম সেটা ইনফরমেশন দিবেন, না থাকলে চলে যাবেন, আপনার সমস্যা নাই, কম্পালসারি না এগুলা, ইনফরমেশন কম্পালসারি না। 30% ইনফরমেশন ওইটা অফিসার যদি থাকে দিবেন, না থাকলে চলে যাবেন। দেন পার্ট ডি বলছে, এগুলো কতগুলো আমাদের রিকোয়ারমেন্ট আছে, যে ব্যাংক ইন্স্যুরেন্স বা এনজিও বা মাইক্রো ক্রেডিট, ওদের অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে। তাহলে যদি ব্যাংক ওয়েটের কিন্তু কন্ডিশন আছে, পার্টনারশিপ ফার্ম, কত অভিজ্ঞতা এগুলো আছে, ইন্টারও অভিজ্ঞতা আছে। তা আপনাদের যদি এগুলা অ্যাপ্লিকেশন করার প্রয়োজন না থাকে, তো এগুলো জাস্ট আপনি ইগনোর করে যাবেন। যেহেতু আপনার ব্যাংক ওয়েটের জন্য যে কন্ডিশন গুলো আছে, সব কন্ডিশন ফুলফিল করে না, তা আপনি ইগনোর করে যাবেন। ইন্স্যুরেন্স ইন্টার সেম অবস্থা, বুঝছেন? এগুলো যার জন্য আপনার কম্পালসারি না। দেন পেমেন্ট শিডিউল, যে অনলাইন পেমেন্ট দেন, যেটা আমি দেখাইছিলাম, ফার্মের পেমেন্টও শিডিউল, ফার্মের পেমেন্ট শিডিউল দেওয়া আছে, আমাদের রুলে বলা আছে। রুল অনুযায়ী কিন্তু খেয়াল করে দেখেন, এখানে পেমেন্ট কোনটা কত হবে ফিক্স করা আছে রুল অনুযায়ী। তা আপনি এখানে হাত দেওয়ার কিছু নাই, বা মুখস্থ মডিফাই করার কিছু নাই। আপনি কি জন্য পেমেন্ট করতেছেন, স্বল্প পরিবেশক ইনফরমেশন, তারপরে হ্যাঁ পার্টনার ফার্মের জন্য কত পেমেন্ট হবে, কস্ট, ওই কস্ট অ্যাকাউন্টের জন্য সেপারেট আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, আপনার যেহেতু আপনি কস্ট অ্যাকাউন্টেন্ট, আপনার আপনার ফিটাই অটো চলে আসবে, এন্ড পেমেন্ট আপনি অনলাইন পেমেন্ট করে দিবেন। আপনি অনলাইন পেমেন্ট করেন, অনলাইন পেমেন্ট করে পেমেন্ট চলে যাবেন। অনলাইন পেমেন্ট দেখেন সব অপশন দেওয়া আছে, সব অপশন আপনি এখানে দেখেন, আপনার কার্ড দিয়ে করতে পারবেন, তারপর মোবাইল ব্যাংকিং যেটা আছে, বিকাশ, নগদ, এভরিথিং আসবে, চলে আসবে। অর্থাৎ আপনি নেট 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 ব্যাংকিং করতে চান, নেটওয়ার্ক ব্যাংক, নেট ব্যাংকিং, সেখানে কিন্তু অনেক ব্যাংকের নেট ব্যাংকিং নিচ্ছে আপনাদের। তো অনেক ফ্লেক্সিবল অপশন আছে, আপনারা যে কোনো অপশন ইউজ করতে পারেন আপনি। এফিডেভিট, এফিডেভিট প্রশ্ন করছেন, এফিডেভিটটা একটা রিটেন এফিডেভিট, কারণ এটা রুলে আছে যে আপনি ইনফরমেশন যা দিয়েছেন, ইনফরমেশন গুলো কারেক্ট কি কারেক্ট না, এফিডেভিটটা আমাদের এই এই ফর্মে দেওয়া লাগবে। এই ফর্মটা আমরা দেওয়া আছে, এটা আমাদের রুল অনুযায়ী একটা 300 টাকা স্ট্যাম্পে জাস্ট টাইপ করে, যা আছে টাইপ করে অ্যাটাচমেন্ট টাকা দিয়ে দিবেন আপনার এফিডেভিটটা, বুঝছেন? এই জাস্ট কিছু না, যা 300 স্ট্যাম্পে দেওয়া লাগবে, টাইপ করে পার্টনার সাইন করে দিয়ে দিবে অ্যাটাচমেন্ট আকারে। নেক্সট, ও চলে গেছে। নেক্সট দেন, এটা হওয়ার পরে আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফর্ম কমপ্লিট হয়ে গেছে, যে প্রিভিউ চলে আসছে। এই ফর্ম টু এটা ফার্মের জন্য, ফর্ম 1 হলো নিরীক্ষকের জন্য, ফর্ম 2 ফার্মের জন্য। প্রিভিউ দেখবেন আপনার সব ইনফরমেশন যা আপনি দিয়েছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্টনাররা বা নিরীক্ষকগণ তাদের ইন্ডিভিজুয়াল ফর্মে ইনফরমেশন সব চলে আসছে দেখেন এখানে। যেহেতু আপনার লিঙ্ক করা আছে এখানে আপনার নিরীক্ষকের সাথে, ফার্মের সাথে, সবগুলোই চলে আসবে এখানে। তার সব চলে আসলে আপনি চেক করবেন যে আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন, ওই ইনফরমেশন কোনো ভুল আসছে কি নাই। যদি ইনফরমেশন ভুল থাকে তাহলে ব্যাকে যাবেন, ব্যাকে যে ইনফরমেশন কারেকশন করে নেবেন। হ্যাঁ, অথবা যদি যদি পার্টনারের কোনো ইনফরমেশন বা প্রোপাইটারের কোনো ইনফরমেশন ভুল থাকে, তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন যে আপনার যে পার্টনার বা নিরীক্ষকের আপনারা ফর্ম ফিল আপ করছেন, ওটা আপনার ইয়ে হয়ে আছে, মানে ওখানে ভুল আছে, ওখানে যে কারেকশন করবেন। করার পরে দেন আপনি ওই এটা ফাইনাল সাবমিট করে দিবেন, আর নিরীক্ষকের যারা আছে নিরীক্ষক ফাইনাল সাবমিট করে দিবেন। তাহলে এটা ফাইনাল সাবমিশন হয়ে গেল, নিরীক্ষক ফাইনাল সাবমিশন হয়ে গেল। দেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল। দেন এই যে আপনাদের ক্রাইটেরিয়া সেগুলো প্রিন্ট করে সব প্রিন্ট করে দিবেন, প্রিন্ট করে হার্ড কপি আকারে জমা দিবেন। এগুলা প্রিন্ট করবেন, প্রিন্ট করলে আপনার এভরিথিং যা আপনার ফিল আপ করছেন পুরোটা কিন্তু প্রিন্ট হয়ে আকারে চলে আসবে। আসার পরে দেন প্রিন্টেড কপি এবং নিরীক্ষকের প্রিন্টেড কপি সবগুলোই কিন্তু অ্যাটাচমেন্ট গুলো ফটোকপি সহ আপনি এক কপি হার্ড কপি জমা দেবেন এখানে হেড অফিসে, আমাদের অফিসে। আর যারা যে পোস্ট অফিসে একজন যারা ঢাকার বাইরে আসছেন, ওনারা কিন্তু হার্ড কপি যেগুলো আছে সেগুলো আমাদের অফিসে কুরিয়ারের মাধ্যমে পাঠালেও কিন্তু হবে। আমরা রিসিভ করে যদি কোনো প্রবলেম থাকে তা আমরা কন্ট্যাক্ট করবো, সমস্যা নাই। যদি কোনো আর আপনারা যা রিকোয়ারমেন্ট বললাম, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তা আমাদের যে বিজ্ঞপ্তি আছে দেখেন,
বিজ্ঞপ্তিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের যে দেখবেন বিজ্ঞপ্তি আমাদের এই তালিকাভুক্তি বিজ্ঞপ্তি, এই আমাদের ওয়েবসাইটের তালিকা বিজ্ঞপ্তি। শেয়ার হয় না কেন? হুম, তাহলে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি এখানে দিয়েছে 2 মে। এই বিজ্ঞপ্তিতে আমাদের যাদের হটলাইনে আমাদের এই নাম্বার গুলো আছে, এখানে যে কেউ ফোন করলে অফিস আওয়ারের মধ্যে তারা বলে দিবে। কারো কোনো প্রবলেম হলে এখানে ফোন করে আপনি যে নিবেন কোনো সমস্যা আছে। খুব সমস্যা হওয়ার কথা না। যদি আমাদের 3টা গাইডলাইন, প্রথমে জেনারেল গাইডলাইন, সেকেন্ড হলো নিরীক্ষকের গাইডলাইন, থার্ড হলো ফার্মের গাইডলাইন। এই 3টা গাইডলাইন যদি আপনি কেউ ভালো মতো পড়েন এবং রেজিস্ট্রেশন করার আগেই অ্যাটাচমেন্ট গুলো রেডি করে রাখেন, তাহলে কিন্তু কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি প্রবলেম হয়, আমাদের হটলাইনে যোগাযোগ, অফিস আওয়ারে এই হটলাইনে যোগাযোগ করবেন। তাহলে ওনারা সাপোর্ট সার্ভিস আছে, ওনারা সাপোর্ট দিবেন এভরিথিং। এলো মোটা সিম্পল আমার ইন্ডাস্ট্রি প্রসিডিওর। হোপফুলি এটা ফলো করলে কারো সমস্যা হওয়ার কথা না। কারো সমস্যার কথা। আর একটা কোয়েরি আছে, কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই আমি এর মধ্যে। কোয়েরি কার কার ছিল? সাউন্ড অ্যাবাউট এফিডেভিট। এফিডেভিট পোস্টটা বললাম, এফিডেভিটটা অলরেডি টাইপ করা আছে, এটা ফর্মের পার্ট। আপনারা জাস্ট 300টা স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট করে সিগনেচার করে জমা দিবেন। এই তো। পাবনাতে বললামই, কুরিয়ার পাঠাবেন পাবনা থেকে। বিন এবং ট্রেড লাইসেন্স প্রযোজ্য। হ্যাঁ, বিন ট্রেড লাইসেন্স ফার্মের জন্য কম্পালসারি, এটা রুলে আছে। ট্রেড লাইসেন্স ছাড়া তো কোনো বিজনেস করতে পারেন না আপনি। ট্রেড লাইসেন্স লাগবে মাস্ট, এবং বিন মাস্ট ফার্মের জন্য। হুম, আচ্ছা। Question whether wheat or tin can be used for farm. ফার্মের জন্য ইউজ করা যায় কিনা। আসলে আসল কথা হলো যে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী সোল ট্রেডারশিপের সোল সোল ট্রেডারশিপের সোল ট্রেডারশিপ থাকে, তার জন্য কিন্তু ইয়ে লাগে না, সেপারেট সেপারেট কোনো ফাইন লাগে না। বাট যে পার্টনারশিপ ফার্ম হয়, পার্টনারশিপ ফার্মের জন্য সেপারেট আপনার ইয়ে লাগে, সেপারেট সেপারেট টিন এবং রিটার্ন সাবমিট করা লাগে, টিও সাবমিট করা লাগে। এত ইনকাম আইন অনুযায়ী যেটা প্রয়োজন সেটা কম্পালসারি আপনার। ঠিক আছে, আর যেটা প্রয়োজন নয় সেটা সেটা তো চলবে না। কিন্তু যদি আপনার রিটার্ন সাবমিট করা কম্পালসারি হয়, টেন সাবমিট কম্পালসারি হয়, তাহলে কিন্তু আপনার লাগবে এটা কম্পালসারি। আর কি প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই বোধহয়। আর কোনো কারো প্রশ্ন থাকলে আমাদের মোটামুটি প্রসিডিউরটা এরকম, এই এই সহজ প্রসিডিউর। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। প্রেসিডেন্ট স্যার, মোটামুটি আমাদের এই হ্যাঁ, প্রসিডিউরটা এরকমই এ পর্যন্ত। প্রশ্ন থাকলে বলতে পারেন। জি জি, ক্লিয়ার। মতিন, জি আমাদের জি জি, মতিন আছে না? মতিন প্লিজ, হ্যাঁ হ্যাঁ, তুমি জি কোয়েশ্চেন জি, নিয়ে ওদেরকে ওই আচ্ছা যে আচ্ছা, মেইন ইয়েতে নিয়ে অ্যালাউ করো কোয়েশ্চেনটা। জি জি। ইউ আর এখন দ্য কো আমরা হোস্ট। এতক্ষণ পর্যন্ত তো আমরা কোশ্চেন অ্যালাউ করি নাই, এখন আমরা কোশ্চেন অ্যালাউ করতেছি। সবাই আমাদেরকে এখন কোশ্চেন করবে আর কি। করলে যারা রেইজ হ্যান্ড করবে তারাও মুখে মুখেও প্রশ্ন করতে পারবে। জি, না, ওদেরকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করতে হ্যাঁ, হবে। অ্যালাউ আমাদের করতেছে, সিস্টেম। আমাদের অফিসকে বলে দেওয়া হয়েছে, ওরা এখন অ্যালাউ করবে। তখন আমরা যে এখানে দেখে ওটা আবার হাত তুললে ওরা ওদেরকে অ্যালাউ হ্যাঁ, করে দিবে। জি। প্লিজ।
আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। জি আমি একটু লেটে জয়েন করার কারণে আমি প্রথম অংশটা আসলে নিতে পারিনি। আমার একটা সাধারণ কোশ্চেন, হয়তো এটা সবাই জানে। আমি যদি ব্যক্তি হিসেবে নিবন্ধন নিতে চাই, সেই ক্ষেত্রে আপনার বাৎসরিক যে এফআরসির কোনো ফি আছে কিনা, থাকলে সে সাবস্ক্রিপশন কত, আর আপনার ব্যক্তি হিসেবে নিবন্ধন নিয়ে কি আপনার অডিটিং অ্যাক্টিভিটিস পারফর্ম করা যাবে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের 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 রুল অনুযায়ী সিএপি যদি আপনার থাকে, তাহলে ফার্ম থাকা কম্পালসারি। আপনার সিএপি কিন্তু ইন্ডিভিজুয়াল নামে হয়, কিন্তু তার সাথে লিঙ্ক করা থাকে ফার্মের নাম, বুঝছেন? এখন যদি আপনার ফার্ম ছাড়া ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রাখা স্কোপ আমাদের রুলে নাই, বুঝছেন? তা আপনাদের ফার্ম না থাকে, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল থাকে, তাহলে কিন্তু এই স্কোপটা আমাদের রুলে নাই, আনফরচুনেটলি। কারণ আমরা যেহেতু প্র্যাকটিস গুলো আমাদের দেশে হয়, কিন্তু এই যে ইন্ডিভিজুয়ালের সাথে লিঙ্ক করা থাকে, ফার্মে লিঙ্ক করা থাকে, এই জন্যই কিন্তু আমরা এই রুলে এটা রাখা হয় নাই, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনার এই ক্ষেত্রে সোল প্রোপাইটারশিপ হলে আপনার অ্যানুয়াল সাবস্ক্রিপশন কত আসবে? সোল প্রোপ্রাইটরশিপ সাবস্ক্রিপশন, এক মিনিট, ওটা আমাদের সেট করা আছে ইয়েতে। তবে আমরা যদি এক মধ্যে চান, তা আমাদের রুলটা দেখে বলতে হবে। এক মিনিট দেখে বুঝতে আপনাদেরকে আমি। স্যার ইমেইলে শিডিউল 2 দেয়া আছে স্যার, ইমেইলে। আচ্ছা, স্যার, শিডিউলটা বলেন তো, শিডিউলটা। স্যার আপনার ইমেইলে দেয়া আছে শিডিউল 2। আর ইমেল খুলবো কোথায়? আচ্ছা, ইমেল আছে, এক মিনিট দেখছি, এক মিনিট। উপরেই স্যার, উপরেই, উপরে, কোথায় উপরে? একদম উপরে স্যার, একদম উপরে চলে যান। কোথায়? জি স্যার, নিচে, কোথায়? এই হ্যাঁ, এই যে স্যার 5 নাম্বারটা, 5 নাম্বার নিচে, হ্যাঁ। শিডিউল ফি, আচ্ছা। জি স্যার। দেখা যাচ্ছে শিডিউলটা, ফিটা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখেন, তারিখ ফি, দেখা যাচ্ছে মান ফি দেওয়া শুরু দেওয়া আছে কস্ট, কস্ট নিরীক্ষার জন্য, হ্যাঁ, নিরীক্ষার জন্য ফার্ম ফার্ম 5,000 প্লাস ভ্যাট, 15,000। 15%। হ্যাঁ, 5,000 প্লাস ভ্যাট 15%, 5,750 এই ফার্মের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আর কারো প্রশ্ন? হুম, জি, আরেকজন আসতেছে আর কি, নুরুদ্দিন আহমেদ। একটু অপেক্ষা করতে হবে। জি, আসসালামু আলাইকুম। জি, নুরুদ্দিন সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু একটু নয়েজ হচ্ছে। আপনার পাশে মনে হয় ফ্যান চলতেছে, অথবা আপনি গাড়িতে আছেন নাকি? আমি আসলে গাড়িতেই আছি। ওকে, এই জন্য বলেন। কথা কি বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কিন্তু নয়েজ আছে আর কি। আচ্ছা, যাই হোক, আমি একটু একটা মানে আলোচনাটা হয়ে গেছে, আর একটু পরিষ্কার হওয়ার জন্য আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে ফার্ম যদি একজন ব্যক্তিরই হয়, তার যে মানে তার যে টিন, সেই টিন দিয়ে কি মানে ফার্মের রেজিস্ট্রেশন হবে কিনা? 13 দিয়ে? হ্যাঁ, ফার্ম যদি একজন ব্যক্তিরই হয়, মানে পার্টনার না থাকে, সেই ক্ষেত্রে তার তার যে ইন্ডিভিজুয়াল টিন আছে, সেই টিন দিয়ে কি ফার্মের রেজিস্ট্রেশন হবে কিনা? হ্যাঁ, যেহেতু আপনি ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী
ইন্ডিভিজুয়াল বা সোল ট্রেজারারশিপের জন্য সেপারেট তো রিটার্ন সাবমিট করা লাগে না, তাই না? সেপারেট জি, সাবমিট লাগে না, সেই একই টেট হওয়ার কথা, একই দিতে হবে। মানে ওই টিম দিয়েই হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, পার্টনারশিপ ফার্মে লাগবে, কিন্তু জি, পার্টনারশিপ ফার্মে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। পার্টনার হলে লাগবে। জি, হ্যাঁ, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝলাম। আমি জি, প্রশ্ন করতে পারি? আমাদের আরো অনেকেই আছে, কিন্তু আমাদের ওই ট্রান্সমিট করতে একটু সময় লাগে আর কি। সাইদ হ্যাঁ, ভাই একটু সমস্যা অপেক্ষা করেন। সমস্যা নাই। আমি কি প্রশ্ন করতে পারি? জি, নেক্সট। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি নোমান আলম খান চিটাগং থেকে। আচ্ছা, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কনসাল্টিং ফার্ম যারা আমরা করেছি বা আমরা করতে চাচ্ছি প্র্যাকটিস, আমরা যে খুব একটা ভালোভাবে এখনো প্র্যাকটিস শুরু করতে পেরেছি তা কিন্তু নয়। তো শুরুর অবস্থা জি, আপনাকে শোনা যাচ্ছে না। নোমানি ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম। আমাকে এখন? জি, এখন শোনা যাচ্ছে, তবে আপনি মনে হয় গাড়িতে আছেন, নয়েজ হচ্ছে। একটু যদি জানলাটা বন্ধ করে নেন তাহলে হয়তো শব্দটা কম হবে। আচ্ছা, আমি 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 দেখি যে বাক্সটা ফ্যান অফ করছি, ফ্যান একটু off হয়ে গেছে। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো কস্ট অ্যাকাউন্টিং ফার্ম নতুন ভাবে শুরু করছি অনেকেই, এখন একেবারে মানে প্রাথমিক পর্যায়ে। তো অনেক ডকুমেন্টস তো আমাদের এখনো রেডি নাই, যেমন বিন বলেন বা বিনেরও তো একটা বিষয় আছে যে আমাদের বিন যদি আমরা করি, ভ্যাটের যে আমাদের রিটার্নটা প্রতি মাসে মাসে কিন্তু আমাদের সাবমিট করতে হবে। তো সেখানে একটা আমাদের অব্লিগেশন চলে আসবে। তারপরে আপনার যে আমাদের যে ওই ট্রেড লাইসেন্সও আছে, এরকম টিন তো সবারই থাকবে আশা করি। তো এই ধরনের অনেকগুলো ডকুমেন্ট আমাদের শর্টফল থাকবেই। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করলে তো এলিজিবল হব না। তা আমাদের কি সেখানে কোনো অপশন দেওয়া যেতে পারে কিনা যে ঠিক আছে আমরা পরে ওটা করতে পারি কিনা, এরকম কিছু করা যায় কিনা? কারণ কস্ট অ্যাকাউন্টিং ফার্মরা তো এখন আর প্র্যাকটিস সেভাবে শুরু করতে পারেনি। চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মরা তো অনেক অডিটিং করে, অডিট করে, অনেক কালের কাজ করে। কস্ট অ্যাকাউন্টিং ফার্মরা একদম নতুন পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আছে বেশিরভাগই। যার কারণে আমাদের তো প্রায় 240 বা 50 জন ফার্মের মধ্যে 14 জন এনলিস্টমেন্ট নিয়েছিল গত বছর। তো এই অবস্থাতে আমাদের জন্য কি করা যেতে পারে? থ্যাংক ইউ। আপনার উত্তর দিচ্ছে আসলে আম- আমরা যারা 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 নতুন আসছেন, আমাদের তো রুলের বাইরে তো যাওয়ার স্কোপ নাই। তো আমরা ইয়ে করতে পারি, আপনারা যদি অ্যাপ্লাই করেন মনে করছেন, কিন্তু যদি আমাদের হয়তো এনলিস্টেড প্রসেস শেষ করতে হয়তো আর 1-1.5 মাস সময় লাগবে, আপনি এর মধ্যে প্রস্তুতি শেষ হওয়ার আগে যদি সাবমিট করতে পারেন ডকুমেন্ট গুলো, ল্যাবস গুলো, তাহলে আমরা নিয়ে নেব। কিন্তু কথা হলো, যেহেতু রুলে কম্পালসারি যেগুলো আছে, যেমন বিন নাম্বার, টি নাম্বার, কম্পালসারি যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা যদি ছাড়া কিন্তু ইংলিশ করতে পারবো না আমরা, বুঝছেন? যেহেতু কম্পালসারি এটা, তাই আপনার এটা হলো যে পরে দিলে মানে হলো যদি ওই 1 মাস বা আগামী জুলাই আগে, জুলাইতে কার্যকর হবে, জুলাই আগে যদি সাবমিট দিতে পারেন ডকুমেন্ট গুলো, এখন সাবমিট করে রাখেন, পরে জুলাই আগে আপনার 30 জুনের মধ্যে বাকি সব দিয়ে দেন ডকুমেন্ট গুলো, তাহলে কিন্তু আমরা মানে ফাইনাল করার আগ পর্যন্ত নিবো আমরা, সমস্যা নাই। ফাইনাল করার আগ পর্যন্ত পরেও নিবো, ডকুমেন্ট করে নেবো, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ডেডলাইনের মধ্যে করা লাগবে। হ্যাঁ, যদি শর্টফল থাকে, শর্টফল গুলো আমরা বলবো, আপনারা বলতে এগে শর্টফল আছে, আপনারা হয়তো 30 জুনের মধ্যে বাকিগুলো দিতে পারবেন। যদি দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করবেন, আর না হলে হবে কি, হয়তো নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাই করা লাগবে, বা যদি আমরা ইন্টার ইন্টার ইন টাইম আবার কল করি তখন অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, আর যদি আপনি দিতে পারেন, মনে করেন না 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে আমার ডকুমেন্ট গুলো, তাহলে কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যেহেতু রুলে ভায়োলেট করাই কিন্তু আমাদের জন্য সম্ভব না, রুল ভায়োলেট করাটা, বুঝছেন? এই হলো পদ্ধতি, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের একটি কথা আমাদের মধ্যে আমাদের মেম্বারদের মধ্যে আলোচনা হচ্ছিল ওখানে,
সেটা হচ্ছে ভ্যাট রিটার্ন সাবমিট করতে মাসে মাসে, যেখানে আমরা হ্যাঁ অলরেডি এখন শুরু করতে পারিনি, আমাদের ইনকামটা সেই লেভেলে আসেনি বলে আমরা ভ্যাট রিটার্নটা সাবমিট যদি প্রত্যেক মাসে করতে হয়, আমাদের এখানে রুলস আছে ভ্যাটের, তাহলে তো একটা আমাদের জন্য একটা ওটা একটা আরেকটা বিষয়, আমাদের প্রতি মাসেই কিন্তু আমাদেরকে দিতে হবে, আর নাহলে কিন্তু 10,000 টাকা মাসে মাসে ওটার ফাইন আছে আর কি। তো এই না ওই যে বিষয়গুলো হচ্ছে ভ্যাট আমাদের কিন্তু পিছিয়ে দিচ্ছে আর কি, আমরা না ভ্যাট প্র্যাকটিসে নামতে গিয়ে হ্যাঁ বলছি আমরা প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ করতেছি। বলছি। না ভ্যাট রিটার্ন তো আপনার যদি ইনকাম আছে নীল রিটার্ন জমা দিয়ে দিবেন, এটা ভ্যাট নিয়ে তো অনলাইনে জমা দেওয়া যায় এখন। তো অনলাইন জমা দিয়ে আপনি যদি ইনকাম না থাকে নীল রিটার্ন জমা দিয়ে দিবেন। এটা তো আমাদের কম্পালসারি, ভ্যাট যে রুলে কম্পালসারি আছে, ভ্যাটের কারণে কিন্তু আমাদের মামলাও হয়েছে জি আমাদের জি ইয়ে জি শুনে, জি কারণ আমরা বাদ দিচ্ছি, এক্স্যাক্টলি। বাদ দিয়ে দিচ্ছি, এটা রিট হয়ে গেছে জি তাই জন্য আমরা কিন্তু যেটা আগেই বলছিলাম যে রুল যা আছে, রুলের যে কম্পালসারি ইস্যু যেগুলো আছে ওগুলা কিন্তু ডেভিয়েশন করার সুযোগ নেই আমাদের, কোনো হাত পা বাঁধা আমাদের, রাইট। বুঝছেন? তাই ভ্যাট রিটার্ন আপনার ফার্ম করতে গেলে ভ্যাট রিটার্ন জমা দেওয়াই লাগবে, এটা কিন্তু ভ্যাট আইন অনুযায়ী। আর আমাদের রুলে বলা আছে এটা। আর আপনি এই জন্য নীল রিটার্ন জমা দিবেন, সমস্যা নাই, নীলটা জমা দিয়ে এটা কপি দিয়ে দিবে আমাদের, ওটার হবে, ঠিক আছে? জি জি অনলাইন জমা জি দিবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। জি, নেক্সট ওমর ফারুক ভাই বলেন, একজন একজন করে। জি, ওমর ফারুক ভাই। না থাকলে আমি বলতে পারি। জি, হাকিম ভাই বলেন তাহলে। হ্যাঁ হাকিম ভাই, আপনি ইউকে থেকে জয়েন করছেন ঠিক না? জি আমি ইউকে থেকে জয়েন করছি। হ্যাঁ জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। আমার দুইটা অবজারভেশন আছে। এক নম্বর অবজারভেশন হলো এই যে এনলিস্টমেন্ট প্রসেস, যেটা যে একটা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়, সাবমিট করা হয়, তারপরে ইভ্যালুয়েশন করে সেটাকে মানে এনলিস্ট করা হয়, এটার পরিবর্তে এফআরসি কিন্তু একটা ওই এনবিআর এর মতো একটা সিস্টেমে যেতে পারে, যে অ্যাপ্লিকেশন যে যখনই করুক না কেন কেস টু কেস বেসিসে ওইটা মানে ফাইল প্রসেস হয়ে তাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো এই ক্ষেত্রে যেটা সুবিধা হইতে পারে, যার যখনই ভিইটি রিটার্ন রেজিস্ট্রেশন সরি ভিইটি রেজিস্ট্রেশন পেয়ে গেল তখনই সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আর এখন যে প্রসেস আছে আমি যেটা মনে করি বা যেটা বুঝতে পারছি, যে সেটা বছরে একবার ডাকা হয়, তখন মানে অ্যাপ্লিকেশন করা হয়। এনবিআরও কিন্তু আপনার সফটওয়্যারের জন্য, যারা ভিইটি অ্যানাবল সফটওয়্যার, তাদের জন্য প্রথমে এই নিয়মটা প্রযোজ্য ছিল যে একটা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন আহ্বান করা হলো, যারা সাবমিট করলো তাদেরটা অডিট করলো, তারপরে যে এনলিস্টমেন্ট দিল। এখন কিন্তু এনবিআর সেটা ওপেন করে দিয়েছে, আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, এবং এনবিআর সেই ফাইলটা ইন্ডিভিজুয়াল, একটা ফাইল হইলো সেটা ইন্ডিভিজুয়ালি প্রসেস করে যখন স্যাটিসফাই হয় তখন সেটার এনলিস্টমেন্ট দিয়ে দেয়। এই কাজটা করলে আমার মনে হয় ওই সময়টা বাঁচানো যেতে পারে। আর ভিএটি রিটার্ন, এটা আপনি নীল রিটার্নও দিতে পারেন, এটার জন্য তো আপনার ধরেন আপনার অত বেশি কাজকর্ম বাড়বে আমার মনে হয় না। তবে একটা জিনিস বাড়বে ফর শিওর, প্রত্যেকটা ভিএটি রিটার্ন সাবমিট করার পরে এনবিআর এর মধ্যে যোগাযোগ না করলে, 2-4-5 হাজার টাকা না দিলে আপনাকে অনেক সাফার করাবে, যেটা আমরা সাফার করতেছি। জিরো রিটার্ন সাবমিট করলেও তাদের সাথে দেখা করতে হয়, পয়সা দিতে হয়। আচ্ছা আপনার উত্তর দিচ্ছি। জি থ্যাংক ইউ। আচ্ছা আমাদের 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 এনলিস্টমেন্ট ইস্যুটা ইস্যুটা কিন্তু আমাদের এনবিআর মতো এনবিআর মেন কাজ সাবমিট করা, তাই না? আর আমাদের কাজটা হলো এটা একটা পার্ট অফ দা আমাদের প্রসেসটা। আর আমাদের রুলে কিন্তু বলা আছে, বুঝছেন? রুলে বলা আছে এই সময়ে ইয়া তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে সময় সময় বিজ্ঞপ্তি আলোকে বলা আছে, বুঝছেন? আমাদের না আমি কিন্তু ভিএটি রিটার্ন সাবমিশনের কথা বলিনি, আমি বলছি মানে হলো সফটওয়্যার এনলিস্টমেন্টের ব্যাপারটা। না সেটাই বলছিলাম তো। আমি বললাম যে ডিসপেন্স দরখাস্ত কথা বলছেন তো, যে হোল ইয়ার ওপেন হোল রাখার ইয়ার জন্য। সব সময়। হ্যাঁ হ্যাঁ এটা এটা আমাদের আমাদের রুলে নাই। রুলে বলা আছে এটা সময় সময় বিজ্ঞপ্তি আলোকে দরখাস্ত নেওয়া লাগবে বলা আছে, তাহলে আবেদন, বুঝছেন? সুতরাং বিজ্ঞপ্তি দিয়ে সময় সময় নেওয়া লাগবে, এটা হোল ইয়ার ওপেন না, এটা আমাদের আপনারা রুলটাই। ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন আর কি, ওই জন্য আমি বলছি প্রস্তাবটা। রুল তো রুল তো রুল তো সরকার করছেন তো। আর তাছাড়া আমাদের অডিটর তো লক্ষ লক্ষ অডিটর না যে লক্ষ লক্ষ অডিটর সারা বছর করা লাগবে আমাদের। আমাদের মেইন কাজ তো অ্যাকাউন্টিং অডিটিং প্রফেশন ডেভেলপ করা এন্ড রেগুলেট করা, বুঝছেন? আর ইংলিশমেন্টটা পার্ট অফ দিস, অনলি একটা পার্ট একটা, বুঝছেন? না আপনার ধরেন এনবিআরও কিন্তু মানে আপনার অসংখ্য সফটওয়্যার কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করে না, ওখানে হ্যাঁ হ্যাঁ সামান্য খুবই কম। হুম হুম হুম। আপনাদের মতোই একই অবস্থা, বরং আপনাদের থেকে আরো কম হবে তাদেরটা। ওইটাই আমাদের 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 রুলে কিন্তু সেই অবস্থান সেই এটা রাখা হয় নাই, বুঝছেন? সেই এটা আচ্ছা রাখা হয় না। আমাদের রুলে বিজ্ঞপ্তি দিয়ে করা লাগবে, এবং সমস্ত রেগুলেটর যারা আছেন এই অডিটর ইনভেস্টমেন্ট সবাই সবাই তাই করে। বাংলাদেশ ব্যাংক বলেন,
ইডরা বলেন, সবাইকে এভাবেই করে, কিন্তু প্র্যাকটিস এরকমই এটা। আর ভ্যাট ইস্যুটা যেটা বললেন আপনি, এটা তো আনফরচুনেট, একটা রিটার্ন, যেহেতু রুলে আইন অনুযায়ী রুল সাবমিট করা লাগবে। আর যে প্র্যাকটিক্যাল যে কথা প্রবলেমটা তো আমাদের করার কিছু নেই, আমাদের এটা তো আনফরচুনেট জিনিসটা। হ্যাঁ, আমাদের হাতে ঠিক আছে, আমি জাস্ট এমনি বললাম, আমিও নিজেও জানি যে কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি করার নাই, এটা তো। আর আমাদের আমাদের করাই লাগবে, এটা রিকোয়ারমেন্ট আছে আমাদের। ভ্যাট ট্যাক্সের মধ্যে সব হালনা থাকা লাগবে, ভ্যাট ট্যাক্স ইস্যুতে রুলে বলা আছে এগুলো, বুঝছেন? That's যে okay. আমাদের এই জন্য রুলের যা রিকোয়ারমেন্ট আছে সবগুলো যাতে রুল না করা লাগে, এই জন্য করছে রুলটা। পুরো রুলটা কিন্তু ফর্মের মধ্যে সবটা নিয়ে আসছি আমরা, রুলটা পুরো রিকোয়ারমেন্টটাই। তার জন্য কারো কিন্তু বেগ পেতে হবে, রুল পড়া লাগবে না যে কোথায় কি আছে না আছে, বুঝছেন? এই আর কি। থ্যাংক ইউ। যাই হোক, এটা ওই এনবিআরও ছিল, পরে তারা চেঞ্জ করে নিছে। তো আপনাদের একটু জাস্ট আইডিয়া দিলাম, যদি সম্ভব হয় হ্যাঁ চেঞ্জ ঠিক করে আছে, পরে ফ্যাসিলিটেট পরে করতে দেখা পারে। পরে দেখা যাবে, যদি আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে সরকার গভর্নমেন্টকে বলবো রুল চেঞ্জ করার জন্য, সমস্যা নাই, ঠিক আছে। আপাতত আরম্ভ করে দেখা যাক। জি, তাই নেক্সট হাকিম ভাই, ধন্যবাদ। তারপরে ওমর ফারুক। হ্যাঁ, আরেকজন আইফোন দেওয়া আছেন, ওনার নাম নাই, একটু যদি আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্ন। অন্য যারা আছেন তারা প্রশ্ন করতে পারবেন, করেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, ওয়াহিদুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, আজকের সেশনটা ভালো লাগছে একদম, মানে কি বলা যায়, হাতে কলমে কিভাবে একটা ফর্ম পূরণ করে র্যাঙ্ক লিস্টমেন্টটা নেওয়া যাবে সেটা A to Z দেখানো হয়েছে। ধন্যবাদ সাইদ স্যারকে। তো আমার একটা ছোট্ট ইয়া ছিল যে আসলে আইনে তো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের বা আইসিএমএবি কে যে স্কোপটা দিয়েছে সেই স্কোপটা তো ওপেন হয় না, যার ফলে আমাদের কাজের স্কোপটা ব্রড না হয়ে ছোট হয়ে আছে। এই জায়গায় এফআরসি আমাদেরকে জন্য কোনো একটা হাত বাড়াই দিতে পারে কিনা, সেজন্য আমি অনুরোধ করবো। সালাম আলাইকুম। থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই ফার্স্টে আগেই বললাম যে এই ফার্স্টে আইনটা যারা পড়ছেন সবাই জানি, ফার্স্টে কাজ কিন্তু প্রফেশন ডেভেলপ করা। ডেভেলপ করা এটাই কিন্তু আমাদের মেন কাজ। রেগুলেট করা তো পরের কথা, রেগুলেট করবো অবশ্যই, ডেভেলপ করা। এখন আমাদের ইকোনমিক প্রয়োজন, যেটা যেটা সেলিম প্রেসিডেন্ট সেলিম ভাই বললেন, ইকোনমিক প্রয়োজনেই কিন্তু কস্ট অ্যাকাউন্ট, কস্ট অডিটর ডেভেলপ করা উচিত। আমাদের ইকোনমিক প্রয়োজনই আছে, কস্ট ডেভেলপ করা উচিত। এখন এইটার জন্য আপনাদের আগে আসতে হবে। আপনারা কি আসতে হবে যে আপনারা যদি ফার্ম গুলো অর্গানাইজ ওয়েতে, যে ফার্ম অনেক আছে আমি জানি, 150-200 ফার্ম আছে আপনাদের, ছোট ছোট ফার্ম আছে যারা জন্য অর্গানাইজ ওয়েতে নাই, আর কস্ট ওয়েট ফার্ম কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ওয়েট ছাড়া, স্ট্যাটিক ওয়েট ছাড়া যে কোনো ওয়েটই করতে পারেন, কিন্তু এটা কিন্তু বাধা নাই কিন্তু। আমরা ফরেন্সিক অডিট বলেন, ইয়া ইয়া ফরেন্সিক অডিট বলেন বা বা ইন্টারনাল অডিট বলেন, যে কোনো অডিট করতে পারেন, ডিউ ডিলিজেন্স কাজও করতে পারেন, কিন্তু কোনো বাধা নাই কিন্তু ইদানিং। এবং রিসেন্টলি আপনার যে আমাদের আব্দুর রহমান ভাই আর অনেকের চেষ্টায় আপনাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্যাশ সাবসিডি অডিটও কিন্তু ওপেন করছে আপনাদের জন্য। কিন্তু রিকোয়ারমেন্ট আছে, যেহেতু এফআরসি হলো মেইন প্ল্যাটফর্ম, হ্যাঁ, রেগুলেটর বডি, মেইন রেগুলেটর, সুতরাং এখানে কিন্তু এনলিস্টমেন্ট কম্পালসারি। আপনাদের এখানে যদি এনলিস্ট হতে পারেন তখন কিন্তু আপনাদের সব জায়গায় রাস্তা ওপেন হবে, আর আমরা তখন কিন্তু বলতে পারবো। কেন এখন পর্যন্ত কিন্তু আমরা কস্ট ওয়েট নিয়ে বা কস্ট অ্যাকাউন্টের উপর কাজ করতে পারি নাই। কেন করতে পারি নাই? কেন এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট ওয়েটের কোনো ইনফরমেশন ডাটা নেই, আমাদের এখানে কোনো ডাটা ডাটা নেই। কারণ আমাদের এনলিস্টমেন্ট গতবার মাত্র 12টি ফার্ম হয়েছে, 14 জন ওয়েটার হয়েছে, তাদের এখন পর্যন্ত কিন্তু কাজ আরম্ভ করতে পারি নাই। তা আপনারা গ্রাজুয়ালি আগে আসেন, অন্তপক্ষে এই প্ল্যাটফর্মে যখন জয়েন করবেন তখন ডেফিনেটলি কাজ আরম্ভ করবো। কাজ আরম্ভ করে বিভিন্ন ইয়েতে ফোরামে, গভর্নমেন্ট বিভিন্ন ফর্মে আমরা আমরা বলার চেষ্টা করবো, বলবো যে কস্ট ওয়েট চালু করা যায়। চালু করলে তো আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, দেশের ডেভেলপমেন্ট হবে, এটা প্রয়োজন আছে আমাদের। তাই প্রথমেই হলো যে আপনাদের এনলিস্টমেন্টটা করা দরকার। আমি মনে করি, পার্সোনালি মনে করি এনলিস্টমেন্ট হলে কিন্তু এই কাজ করতে আমরা সুবিধা হবে। কারণ আমরা 12 জন ওইটার নিয়ে আমরা আমরা কোথায় কোন লেভেলে কথা বলবো, আমরা যে নাম্বার কম হইতে আপনাদের, বুঝছেন?
তাই আপনাদের নাম্বারটা বাড়ানো দরকার। অন্তপক্ষে নাম্বার আসছে আপনাদের 200-250 ফার্ম আছে আমি জানি, কিন্তু কথা হলো এই ফার্ম গুলো আপনাদের আরো অর্গানাইজড হইতে, ফার্মার হইতে আসতে হবে, ফার্মার হইতে আমাদের এই ফার্স্ট প্ল্যাটফর্মে আসতে হবে। তাহলে কিন্তু আমাদের বলার সুযোগ থাকবে যে না, আমাদের এই ফার্ম আছে, কাজ আমাদের বলতে হলে বলতে হবে, কাজ সময় বলতে হবে, কি কাজ করছেন, ডেভেলপমেন্ট কোথায় দরকার আসছে, এগুলো বলতে হবে আমাদেরকে। কিন্তু এখন মধ্যে আমরা কস্ট ওয়েট সব কিছু বলতে পারছি না, আমরা যে কোনো ডাটা ইনফর্ম কিছুই নাই আমাদের। ঠিক আছে, তো একটু সময় লাগবে। তো আপনাদের আগে আসতে হবে, আমরা আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে একসাথে আগাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, নেক্সট অন্য কেউ প্রশ্ন করবেন? আপনার একজন আইফোন আছে। যে আমাদের কিন্তু অনেক পার্টিসিপেন্ট, 71। তাই আর কেউ যদি প্রশ্ন না থাকে, জি আইফোন বলবেন, বলেন। জি, আপনার নামটা বলে প্রশ্ন করেন। জি সাইদ ভাই, একটু অপেক্ষা করতে হচ্ছে আপনাকে, সরি। না না আমরা না না, আমরা সমস্যা নেই কোনো। আমরা কি প্রশ্ন নিলে হয় কি ক্লারিটি থাকে আর কি, তাতে গ্যাপ হ্যাঁ গুলো হ্যাঁ, চলে যায়। হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই, আমার আমার হুম, সমস্যা নাই। আচ্ছা। দেখি আমাদের দুজন আছেন, ওনারা কথা বলতে চাচ্ছেন, রেইজ হ্যান্ড। আমরা একটু কানেকশনটা দিচ্ছি, দেখি ওনারা কথা বলেন কিনা। হ্যালো জি, জি বলেন আপনার নামটা, আমরা একটু বললে ভালো, কারণ আমরা আপনার নামটা পাইনি আর কি। হ্যালো হ্যালো, আমি মাহফুজ বলছিলাম। ও মাহফুজ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি একটা জাস্ট মাই আন্ডার থ্যাংক ইউ যে আপনারা এত একটা সুন্দর অনুষ্ঠান করলেন, বদ্যি সবাইকে ধন্যবাদ। তা আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে আমি মনে করি যে অডিটর হিসাবে এবং ফার্ম দুজনের জন্যই ফি অ্যাপ্লিকেবল, না না শুধু একজনকে দিলে হবে? না, ফার্ম ফার্ম ওয়েটার ফি দুইটা দিন অ্যাপ্লিকেবল বোথ। থ্যাংক ইউ, এটা জানাতে। জি, থ্যাংক ইউ মাহফুজ ভাই। এই ওমর ফারুক সাহেব কি বলবেন? ওমর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন করেন। আমি সাইদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যাদের একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, ওনার যদি একটা ফার্ম থাকে, উনি ফার্মে অলরেডি পার্টনার আছে, উনি একই সাথে কস্ট অ্যাকাউন্টেন্ট, উনি কি কস্ট অ্যাকাউন্টিং ফার্ম এর জন্য কি আবেদন করতে পারবে এফআরসি তে? ন, আমাদের আমাদের রুলে বলা আছে যে কোনো একজন একটা ফার্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অনলি ওয়ান ফার্ম। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি সাইদ ভাই, আমাদের পার্টিসিপেন্টরা সবাই দেখতেছি অ্যাক্টিভ আছে, একজন দুইজন চলে যাচ্ছে, আমাদের কিন্তু প্রশ্ন আর নাই, আমি রেইজ হ্যান্ড দেখতেছি না। হ্যাঁ, তাই আমি আমার একটু মনে, আরেকটা সাপ্লিমেন্ট কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি করেন। ওকে, থ্যাংক আমি ইউ। নোমানী আলম খান, চট্টগ্রাম থেকে বলছি। জি, আর যে একটু আগে যে ভাইটা বললেন যে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যাকাউন্টেন্ট উভয় একই জন যদি হয়ে থাকে, তাহলে তো সেটার উত্তর হচ্ছে যে যে কোনো একটা প্রফেশন থেকে উনি এনলিস্টমেন্টটা নিলেন। জি সেটা যদি হয়, তাহলে এটা কি এমন হবে যে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তারা কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট অডিট করতে পারবে না? বিষয়টা কি তাই হবে? আচ্ছা, অথবা অথবা অন্যভাবে যদি বলি, যে উল্টাভাবে যদি বলি যে শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টেন্টরাই শুধু কস্ট অডিটটা করতে পারবে, চার্টার অ্যাকাউন্টরা যদি ডাবল কোয়ালিফাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন ভাবে হবে? ধন্যবাদ। হ্যাঁ, ইস্যু হলো যেটা সে ফার্ম একজন ইয়েতেই কি বলে, এই সিএ বাই লজে কিন্তু এর বাদ দেওয়া আছে, বুঝছেন, বাইরে বাদ দেওয়া আছে। কারণ আপনি সিএ ফার্ম যেমন করছেন, আপনি অন্য কোনো ইনভলভ হতে পারেন না, বুঝছেন, সিএ বাই লজে আছে। আর তাছাড়া আমাদের রুলে বলা আছে যে আপনি একটা ফার্মে বেশি একাধিক ফার্মে আপনি এঙ্গেজ হতে পারবেন না, আপনি রুলে বলা আছে। তা যেহেতু আপনি একটা ফার্ম এঙ্গেজ পারবেন না, তাই তাহলে আপনি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মে এঙ্গেজ হন, তাহলে আপনি স্টাডি ওয়েট করতে পারবেন, স্টাডি করতে পারবেন। আর আর আরেকটা মাথা রাখতে হবে যে অনলি ফর পাই,
পাবলিক এন্টিটি। পাইয়ের বাইরে যেগুলো আছে এটা কিন্তু আপনার জন্য ওপেন আছে আপনার। হ্যাঁ, কিন্তু পাইয়ের জন্য আপনি এলিশ হয়েছেন, সুতরাং এটা করতে পারবেন না, এই আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুম, জি, এটা ক্লিয়ার তাহলে, বোঝা যাচ্ছে আর কি। যে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখন শেষ করতে পারি। আমরা 8টা 25-এ চলে আসছি। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? একজন রেজ করছেন হ্যান্ড। জি, চৌধুরী মোহাম্মদ ওয়াসি উদ্দিন। হ্যাঁ, আমি তো কোশ্চেন অলরেডি করেছি, উত্তরও আচ্ছা, পেয়েছি আমি। ওকে ওকে, ঠিক আছে। ও ও ও, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। তাই যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের সেশন চেয়ারম্যান উনিও লাইনে নাই। প্রেসিডেন্ট সাহেব একটু আগেই উনি চলে গেছেন। তাই আমরা আমি আমাদের আছি, এটা, আচ্ছা, আমি আছি ও এমনি। আছেন। মতিন, ওকে, তুমি হ্যাঁ, থ্যাংক ইউ দিয়ে ভোট অফ থ্যাঙ্কস আচ্ছা যদি আচ্ছা, অফার করো তাহলে খুব হ্যাঁ, খুশি হব। ওকে ওকে। তাই আমরা যেহেতু অনুষ্ঠানটা আসলে খুবই ফ্রুটফুল ছিল, সাইদ ভাই ওনার স্যাক্রিফাইস করে ওনার সময় দিয়ে আমাদেরকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আমাদের অনেক মেম্বারেরই অনেক দিনের কোয়েরি ছিল, ব্যক্তিগতভাবে আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে করতে হয়। তো সত্যিকার অর্থে আমরা নিজেরা খুব একটা ভালো জানি না। তো প্রেসিডেন্ট সাহেবের উদ্যোগে এই সাইদ ভাই সময় করলেন, আর আমাদের একটা রাইট টাইমে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম। তাতে আমরা আশা করা যায় যে যারা পার্টিসিপেন্ট ছিল সবাই হয়তো আবেদন করবেন অনেকেই। তাই আমরা সাইদ ভাইকে ধন্যবাদ যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য, প্রেজেন্টেশনের জন্য, একেবারে ডিটেলস আমাদেরকে উপস্থাপন করার জন্য। সাইদ ভাইয়ের অফিসকেও ধন্যবাদ, যারা আমাদের এই কাজে আপনাকে সহযোগিতা করেছে। এবং আমাদের যারা মেম্বার, যারা পার্টিসিপেশন ছিল, আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমাদের সেশন চেয়ারম্যান যিনি ছিলেন আব্দুর রহমান খান, সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন অবশ্যই আমাদের আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। জি, আমরা ওয়েবিনার বন্ধ করে দিতে পারি।